আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। ভালোবেন গার্ডের পক্ষ থেকে আমি ডক্টর নাজরিন আক্তার, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ভালোবেন গার্ড। ভালোবেন গার্ড মূলত ভ্যালু অ্যাটেনশন অল্টারনেটিভ ডেভেলপমেন্ট লার্নিং অপশনের প্ল্যাটফর্ম। বাই দ্যাট টাইম আমার বিশ্বাস আপনারা অনেকেই ভালোবেন গার্ডের প্রোগ্রামের সাথে বা সেমিনারের সাথে কিছু না কিছু ভাবে সম্পৃক্ত হয়েছেন এবং ভালোবেন গার্ডের নামে হয়তো চেনেন, কেউ কেউ হয়তো কাজের ক্ষেত্রেও চিনতে শুরু করেছেন। তো আমাদের পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা স্পেসিফিক্যালি যেহেতু এখন আমরা জানি যে ইনকাম ট্যাক্সের একটা পিরিয়ড চলছে, যে প্রত্যেকে ভেরি কনসার্ন অ্যাবাউট, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কোভিড এর টাইমে আছি। করোনার সময় ইনকাম ট্যাক্স একটা অ্যাডেড একটা বার্ডেন বা অ্যাডেড একটা স্ট্রেস আমাদের মধ্যে অ্যাড করে। সুতরাং এটা খুব সময় উপযোগী যে আমরা একটা মনে করেছি একটা আমাদের সেমিনার করা দরকার, যেখানে আমরা খোলা মনে যেসব কনফিউশন থাকে বা যেসব জিনিস আমরা জানতে চাই সেগুলো আমরা কথা বলতে পারি। তো এইবারের সেমিনারটা আমাদের ভালোবেন গার্ডের 5 নম্বর সেমিনার, যেখানে আমরা মূলত টপিকটা ছিল, আপনারা দেখেছেন হয়তো যারা লাইভে জয়েন করেছেন, যে বেসিক্স এন্ড বিয়ন্ডস, এটা পার্সোনাল ট্যাক্স রিটার্ন এন্ড সেলফ অ্যাসেসমেন্ট ইন কোভিড-19 টাইম। সো কোভিড এর সময় আমরা এমনিতে অ্যাফেক্টেড যারা বা ইনফেক্টেড যারা, সেটাও একটা কারণ আছে। অ্যাট দ্য সেম টাইম কোভিড এর সময় আমরা যারা জানি যে আমরা অনেকভাবে এফেক্টেড হয়েছি, ইন এ সেন্স লাইক আমাদের অনেকের চাকরি চলে গেছে বা চাকরি হারাতে হয়েছে, অনেকের জব কার্টেল না হলেও তার স্যালারি কার্টেল হয়েছে। তো অনেক রকম নানামুখী প্রবলেম মধ্যে দিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটা মাস কাটিয়ে গেলাম। সো বাংলাদেশটা যদি আমি চিন্তা করি, এটা ডিসেম্বরে যখন ওয়ার্ল্ডে শুরু হয়েছিল, বাংলাদেশে মার্চ থেকে এটা অনেক বেশি আমরা এটাকে ফাইট করতে শুরু করেছি, ওয়ান বাই ওয়ান কেস ইনক্রিজ করতে শুরু করেছে। এই মুহূর্তে আমাদের প্রায় 4,400,000 এর মতো কেস ছুঁই করছে, এবং ক্লোজার টু 5,000 অ্যাবাভ, আমাদের 6,000 এর কাছাকাছি আমাদের মৃত্যু আস্তে আস্তে ছুঁই করছে। সুতরাং এটা একটা খুব খারাপ সময় আমরা পাস করছি এবং খুব ক্রিটিক্যাল টাইম। তো এই সময়টাতে আমাদের আবার যদি আমরা চিন্তা করি যে উই হ্যাভ টু টেক কেয়ার অফ দিস আমাদের ইনকাম ট্যাক্সকে, এবং ইনকাম ট্যাক্সকে দেওয়াটা বা ইনকাম ট্যাক্সকে যখন আমরা রিটার্ন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটা ব্যাপার থাকে। একটা হলো আমাদের পার্সোনাল কিন্তু একটা অব্লিগেশন থাকে, পার্সোনাল স্ট্রেসও থাকে, পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি থাকে, একটা কনসিয়াসনেস থাকে। এটা কিন্তু আমি এজ এ পেই বা আমি নিজে ফিল করি। সো এটা কিন্তু একটা সিটিজেন সাইড আছে, আবার দ্য সেম টাইম আমরা জানি ইনকাম ট্যাক্স একটা গভর্নমেন্ট দিকও আছে, যে সরকারের পক্ষ থেকে এটাকে একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে দেখা হয়। এবং এই যে ইনকাম ট্যাক্সটার ব্যাপারে, এটা কিন্তু নতুন কিছু না, এটা অনেক বছর আগে এটা শুরু হয়েছিল। আমরা জানি যে ইভেন ইজিপ্টে তো বলা হয় 750 বিসিতে এটা শুরু হয়েছে। ইভেন কোনো কোনো কান্ট্রিতে ইভেন মোর, আরো পুরনো বলা হয়েছে, 3000 ইয়ার্স ব্যাক চায়নাতে বলা হয়েছে। অ্যান্ড ইভেন মেনি কান্ট্রিতে যখন নাকি ইম্পেরিয়ালিজম ছিল, তখনও কিন্তু ইনকাম ট্যাক্সের বিভিন্ন ফর্মেটে আসতো, সেটা ওয়েলথ ট্যাক্স হিসেবে আসুক, ল্যান্ড ট্যাক্স আসুক, বা আমরা যখন স্লেভারি টাইম ছিল তখন ইভেন স্লেভদেরও ট্যাক্স দেওয়া হতো। সো এটা একটা পুরোনো কনসেপ্ট, এটা থেকেই কিন্তু এখন পর্যন্ত এটাকে আমরা মেনটেন করছি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকর্ডিংলি। বাট এটার যে সবচেয়ে ভ্যালু একটা ইম্পর্টেন্ট হলো যে এই ট্যাক্সটা যখনই এটা আরোপিত হয়েছিল, যে সময় বা যে সমাজে আরোপিত হয়েছিল, পিছনে একটা কারণ ছিল যে সবাই এটাকে পার্টিকুলারলি যারা দেশকে শাসন করতেন তারা এটাকে দেখতেন কিন্তু এভাবে, যেটা সাবজেক্ট যারা প্রজার জন্য একটা ভালো কিছু করা বা তাকে হেল্প করার জন্যই কিন্তু এই ইনকাম ট্যাক্সটাকে নেওয়া হয়। দ্যাট ওয়াজ দ্য বেসিক কনসেপ্ট। সুতরাং এই কনসেপ্টটা থেকে তো এখন আমাদের পৃথিবী উন্নত হওয়ার পরেও দেশগুলো এখনো দূরে সরে যায়নি। প্রত্যেকটা দেশে কিন্তু ইনকাম ট্যাক্সের পিছনে এরকম একটা গুড ইন্টেনশন আছে। সো এই গুড ইন্টেনশনটা আমাদের একটা অব্লিগেশন অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসে ক্লায়েন্টের কাছ থেকে বা যারা পে করে, আবার যারা ইনকাম ট্যাক্স আমরা যাদের জন্য যাকে দিচ্ছি সরকারের কাছে, সেখানেও কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি এন্ড লিগ্যালিটির অব্লিগেশন আসে। তো আমরা আজকে এটা নিয়ে একটু ডিটেইল শুনবো। আমি তো আসলে ইনকাম ট্যাক্সের মানুষও না, আই এম ফ্রম এ পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডের একটা মানুষ। তো আমার অনেক কিছু জানার আছে ইনকাম ট্যাক্স সম্বন্ধে। সো উইল টেক দ্য অ্যাডভান্টেজ ফ্রম টুডেজ রেসপেক্টেড প্যানেলিস্ট, যাদের সাথে আমি আপনাদেরকে এখনই পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ আনোয়ারুল হক, এফসিএ। উনি মূলত এসকে বড়ুয়া কোম্পানি, উনি এসকে বড়ুয়া কোম্পানির নাম আপনারা সবাই শুনেছেন, যারা ডেভেলপমেন্ট ফিল্ডে আছেন তারা তো ওনার সাথে অনেক পরিচিত থাকার কথা, আমি যতটুকু জানি। সো উনি বেসিক্যালি ম্যানেজিং পার্টনার এই এসকে বড়ুয়া কোম্পানি। উনি একজন মূলত একজন রেসপেক্টেড চার্টার অ্যাকাউন্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটি পাস করে উনি চার্টার অ্যাকাউন্টেন্সি যেটা এফসিএ যেটা উনি এটা করেছেন, এবং এট দ্য সেম টাইম উনি কিন্তু
1 ইয়ারের ইভেন মোর অভিজ্ঞতা সম্পন্ন। এসকে বড়ুয়া কোম্পানির সাথে উনার অনেক বড় একটা যেটাকে বলবো আমরা যে একটা সম্পৃক্ততা আছে, সেটাও অনেক বেশি বছর ধরে উনি এখন ম্যানেজিং পার্টনার হিসেবে এখানে কাজ করছেন। অ্যান্ড এসকে বড়ুয়া কোম্পানির সাথে যদি একটু বলি যে ওনারা একটা ভেরি রেসপেক্টেবল একটা চার্টার অ্যাকাউন্ট কোম্পানি, যাকে আমরা বিলিভ করি যখন আমাদের অডিট প্রসেসে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন বা কোম্পানিরা বিলিভ করে। এবং এই কোম্পানিটার একটা ভালো দিক হলো যে 1985 তারা শুরু করেছিল, অনেক আগের কথাই। সো তারা মূলত ইম্প্যাক্টটা যেটা আমি দেখলাম, যেটা রেজিস্টার্ড হয়েছে বার্লিনের একটা ইসের থেকে, অ্যাসোসিয়েশন অফ ইন্টারনাল অডিটরদের একটা সিস্টেম থেকে 2013 তারা রেসপেক্টেড ভাবে তারা রেজিস্টার্ড হয়েছে, সুতরাং দে হ্যাভ এন ইন্টারন্যাশনাল affiliation as well. So we are very glad and delighted to have you with us, Mohammad Anwar Haq. এবং আমরা আমাদের সাথে আরেকজন আমরা প্যানেলিস্ট পেয়েছি, যিনি মূলত ট্যাক্স নিয়েই কাজ করেন। উনি ট্রাস্ট ব্যাংকের সাথে আছেন, উনি ভ্যাট ট্যাক্সের উপরেই ইনচার্জ কাজ করেন ট্রাস্ট ব্যাংকে। তো হি ইজ এ পার্সন অফ ট্যাক্স এন্ড ভ্যাট। সো উনি মূলত ট্যাক্সেশন সুপারভাইজার হিসেবে কাজ করেছেন। ওনার লিগেল কমপ্লায়েন্স ইস্যুগুলোর উপর ওনার অনেক বেশি মাত্রায় পার্সোনাল ইন্টারেস্ট আছে, এবং উনি হলিডে ইনোসেন্ট কোম্পানি যেটা তাদের ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ডিপার্টমেন্টে সুপারভাইজার হিসেবে কাজ করেছেন, এবং এখন ট্রাস্ট ব্যাংকের সাথে ট্যাক্স ব্যাটে আছেন। সুতরাং উনি খুব প্র্যাকটিক্যাল একটা জায়গা থেকে এসেছেন। সো আমার বিশ্বাস যে একজন আমাদের অনেক বড় একটা কোম্পানির সাথে জড়িত আছেন, এসকে বড় কোম্পানি, আর একজন ট্যাক্স এন্ড ভ্যাটের সাথেই জড়িত আছেন। শুধু আমরা খুব প্র্যাকটিক্যাল কিছু ইনসাইট আমাদের কাছে পাবো, আমি আশা করছি। সো দুজনকে অসংখ্য ধন্যবাদ ফ্রম ভালোবানের পক্ষ থেকে, ভালোবান টিমের পক্ষ থেকে। আমি যদি এখন আসি যে আমাদের যারা সম্মানিত, যারা আমাদের সাথে কানেক্টেড আছেন অন লাইভ ফেসবুকের মাধ্যমে, তাদের সবাইকে আমাদের অসম্ভব অভিনন্দন যে আপনারা রাইট টাইমে কানেক্টেড হয়েছেন। সো অ্যাজ মি, আমার কাছেও ট্যাক্সটা একটা এই সময়টাতে একটা হেডেক মনে হয় অ্যাজ এ পে হিসাবে। সো সুতরাং আমরা সবাই চেষ্টা করবো টু টেক অ্যাডভান্টেজ অফ দিস টুডেজ সেমিনার অ্যান্ড টক। ভালোবানগার্ড ইজ এ প্ল্যাটফর্ম যেখানে আমরা চেষ্টা করি সময় উপযোগী ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমরা আইডিয়া কানেক্টিভিটিতে নিয়ে যাই, বা আমরা সেমিনার ইন্টার এডুকেটিভ করি, যাতে করে সবাই এখান থেকে বেনিফিট পায়। আপনারা জানেন আমরা কত কয়েকটা জেন্ডার নিয়ে করেছিলাম, কোভিড নিয়ে করেছি, আমরা চাইল্ড সেফটি নিয়ে করেছি, সো অ্যান্ড মেন্টাল পাওয়ারিং, মেন্টাল হেলথ সেটা নিয়ে করেছি। সো we went for quite a number of seminar by the time. এখন আমাদের মনে হচ্ছে this November month is very important month, যখন ট্যাক্সেশনটা একটা হেডেক and COVID is also a headache for us, এবং এটা একটা কনসার্ন as well। তো দুটাকে ব্লেন্ড করে আজকে আমরা কথা বলবো। সো আমি একটু চলে যেতে চাই, আমাদের দর্শকদের কাছে আমরা ফাঁকে ফাঁকে আসবো। আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রশ্ন থাকলে আপনারা মন খুলে প্রশ্ন করবেন, বিকজ এই সেমিনারটা প্রশ্ন করারই সেমিনার। আপনাদের সাথে দুজন অভিজ্ঞ পার্সন আছে, ওনারা উত্তর দেবেন, এবং টাইম টু টাইম আপনাদেরকে হেল্প করার জন্য আলোচনাটা আমি একটু মাঝে মাঝে নিজেও ফ্যাসিলিটি হিসাবে কিছু কোয়েশ্চেন সরাসরি করবো। সো দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য টোটাল ডিসকাশনে। আমরা 9:30 পর্যন্ত একসাথে থাকবো। অ্যান্ড বিফোর স্টার্ট আমি একটু ছোট করে ভালোবানগার্ডকে বলে নিই। ভালোবানগার্ডকে আপনারা চেনেন, ভ্যালু অ্যাটেনশন অল্টারনেটিভ ডেভেলপমেন্ট লার্নিং অপশন, যেখানে আমরা সোশ্যাল ভ্যালু প্রোপাগেশনে কাজ করি। আর সোশ্যাল ভ্যালু প্রোপাগেশনটা আমরা বেসিক্যালি কনসেপচুয়ালিটিতে শুধু না, এই কনসেপ্টটা কিভাবে বিভিন্ন সেক্টরের মধ্যে ইনফিলট্রেট করা যায়, র্যামিফাই করা যায়। সো ভালোবানগার্ডের কে বলা হয় এটা একটা ক্রিয়েটিভ ওয়ে ফরওয়ার্ড ফর হিউম্যান ডেভেলপমেন্টের জন্য। হিউম্যান বলতে আমরা হিউম্যানিটি সহ হিউম্যান বলতে চাচ্ছি, অ্যান্ড ইনোভেশন তৈরি করার জন্য, অ্যান্ড অলসো সোশ্যাল চেঞ্জ মেকিং এর জন্য এটা একটা ওয়ে ফরওয়ার্ড। সো আমরা এই প্ল্যাটফর্মটাকে ওই ওয়ে ফরওয়ার্ড প্ল্যাটফর্ম হিসেবে দেখি, এবং এখানে আমাদের ট্রেনিং, রিসার্চ, আইডিয়া কানেক্টিভিটি, পলিসির জন্য এনি কমিউনিকেশন, সো কোয়াইট এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটির সাথে আমরা এঙ্গেজমেন্ট থাকি। আমরা ইন্টার্নশিপের আমরা ফেসিলিটি আছে আমাদের এখানে, ইন্টার্ন করতে পারে, তারা স্কিল লার্ন করতে পারে। পিপলকে আমরা বিভিন্ন ফর্মেটে কানেক্ট করতে চেষ্টা করি। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিছু কানেক্টিভ পার্সন আছে যারা ভেরি হাই ফ্লোন লেভেলে আছে ডেভেলপমেন্ট ফিল্ডে অর এনি আদার সেক্টরে, যারা আমাদের সাথে থট বাইন্ডার হিসেবে আছে, কেউ কেউ আছে আমাদের সাথে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সো প্রমোটিং দ্য ভ্যালু কনসেপ্ট and propagating the concept across the world. So we are just a starter. 2015 we started our journey. গ্র্যাজুয়েটলি জার্নিটা অ্যাক্টিভ হয়েছিল 19-এ যখন কোভিড, এবং আমাদের ভালোবানগার্ডের জার্নি দুটাই ব্লেন্ড করেছে। সুতরাং আমাদেরকেও অনেক টাফ টাইম পাস করতে হচ্ছে। স্টিল আমরা থেমে থাকিনি, আমরা কোভিড নিয়েও কিছু কাজ করছি। আপনাদের সাথে কোভিড নিয়ে বেশ কিছু সেমিনার আমরা করেছি, অ্যান্ড আমরা রিসার্চে কোভিডে কাজ করছি, আমরা কোভিড সার্ভিসেও কিছু কিছু কানেক্টিভিটিতে কাজ করছি। সো উই আর দেয়ার টু
অ্যাজ এ সোশ্যাল রেসপন্স অর্গানাইজেশন, বাট আমাদের মেইন কনসেপ্ট হলো সোসাইটিতে ডেভেলপমেন্টের মধ্যে ভ্যালু প্রপাগেট করা। সো ডেভেলপমেন্ট কনসেপ্টটা যেটা ভ্যালু ছাড়া সামনে যাচ্ছে, সেখানে কিভাবে ভ্যালুগুলোকে ব্যাক করে ডেভেলপমেন্টের স্পিডটাকে এক্সিলারেট করা যায়, অ্যাট দ্য সেম টাইম কিভাবে এফিসিয়েন্সি গেইন করা যায়। সো দিস ইজ ইন এ নার্সেল অ্যাবাউট ভালো। আমাদের ছোট্ট একটা খুব স্ট্রং টিম আছে, 5 to 6 মেম্বার আছে, বাট প্রত্যেকে মাল্টিটাস্কিং মেম্বার, দে আর ভেরি স্ট্রং। সো উই ডু এ হিউজ নাম্বার অফ ওয়ার্ক টুগেদার। সো আজকে আপনারা সিনে যাদেরকে দেখতে পাচ্ছেন প্যানেলিস্ট, বাট বিহাইন্ড দ্য সিনে কিন্তু অনেক কাজ করেছে আমাদের সেই টিম মেম্বাররা। So we really are thankful and we are making our journey forward gradually. So আমি একটু যদি পরিচয়ের ব্যাপারটাতে থেকে সরে গিয়ে এখন যদি আমি একটু চলেই আসি ডিরেক্টলি যে হাউ টু স্টার্ট, সো কি দিয়ে শুরু করব। সো একটা জিনিস আমি শুরু করতে চাচ্ছি, যেটা যেহেতু আজকে আমাদের বেসিক্স অ্যান্ড বিয়ন্ড অফ পার্সোনাল ট্যাক্স রিটার্ন সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে আমরা কথা বলবো। সো আমরা ধরে নিচ্ছি এই শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা আজকে বেসিক্স নিয়ে কথা বলবো, বাট উইল মে নট বি লিমিটিং টু বেসিক্স। বেসিক্স এ কথা বলতে গেলে বেসিক্স এর বিয়ন্ডে কিছু ইম্পর্টেন্ট ইস্যু চলে আসতে পারে। সো উইল টেক কেয়ার অফ দ্যাট টু। এবং আমাদের যারা ভিউয়ার আছেন বা যারা আমাদের সাথে অডিয়েন্স আছেন, তাদেরও যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন, প্লিজ টেক দ্য অ্যাডভান্টেজ, বিকজ আমাদের কাছে এত সিনিয়র একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আছেন, একজন ট্যাক্স ফ্যাটের প্যানেলিস্ট আছেন। সো প্লিজ টেক দ্য, এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা অ্যাডভান্টেজ আপনাদের জন্য, সবার জন্য। সো শুরুটা আমি এভাবেই করছি যে আই এম অলসো কনসার্ন। প্রত্যেক বছরই আমার এটা একটা হেডেক থাকে যে ট্যাক্সটা দিয়ে ফেললে কেমন একটা রিলিফ মনে হয় যে না ওকে ফাইন, এই বছর ট্যাক্সের প্রবলেমটা চলে গেল। সো আই এম শিওর যে আপনারা ইকুয়ালি কনসার্ন। হ্যাঁ, আমি যেহেতু কনসার্ন, সবাই কনসার্ন। সো তার সাথে দুঃখজনক হলো যে কোভিড এর টাইমে আমাদের অনেকের কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেক সাফার করতে হয়েছে। আই এম শিওর যে এই সাফারিং এর পার্ট আমরা কম বেশি অনেকেই। সুতরাং সেই সময় ট্যাক্সের দিক থেকে সরকার হয়তো আমাদেরকে কিছুটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে, বাট কি দিয়েছে, কতটুকু দিয়েছে, কতটুকু ব্যবহার করতে পারবে সেটা জানা ভীষণ প্রয়োজন, তাতে আমাদের একটু হেল্প হয়। সো প্রথমত জরুরি কথাগুলোতে যাওয়ার আগে আমি একটু কনসেপচুয়ালিটি দিয়ে স্টার্ট করতে চাই, এবং আমি আমাদের সম্মানিত মোহাম্মদ আনোয়ারুল হক, যিনি আমাদের এসকে বড়ুয়া কোম্পানির সাথে আছেন, এবং উনি কিন্তু এখানকার একজন ম্যানেজিং পার্টনার হিসেবে we can think that he is a part, no, he belongs to the SK Borua company. So আমরা ওনাকে একটু জাস্ট কনসেপচুয়ালি, আমি নিজেও একটু ক্লিয়ার দিতে চাই, আমার বিশ্বাস আপনারাও চাচ্ছেন যে একটু যদি আমরা কনসেপচুয়ালি জানতে চাই যে এই যে ইনকাম ট্যাক্স এর ইনকাম শব্দটা, এটা আসলে ক্লিয়ারলি ট্যাক্সের ল্যাঙ্গুয়েজ এটার মানে কি, ইনকাম ট্যাক্সের। অ্যাট দ্য সেম টাইম আমরা অফেন ইউজ করি রেসিডেন্ট ভার্সেস নন রেসিডেন্ট, এইটারই বা মানে কি। তারপর টিন নাম্বার, আমরা টিআইএন নাম্বার খুব ব্যবহার করা হয়, টিন নাম্বার দাও, টিন নাম্বার। সো টিন নাম্বারটাতে আসলে কি মিন করে, কেন এটা ওয়েটেজ ক্যারি করে, এটা আমরা টিডিএস একটা শব্দ ইউজ করি। সো আমি একটু এইগুলোর সম্বন্ধে আমরা একটু টোটাল আইডিয়া চাই। প্রথমত ইনকামের মানে এটা কিভাবে ট্যাক্সের ভাষায়, রেসিডেন্ট ভার্সেস নন রেসিডেন্ট, টিআইএন এর মানে কি, টিডিএস এর মানে কি, এবং পার্সোনাল ইনকাম যখন আমরা বলি সেটাতে কি মিন করি। সেই কয়টা জিনিস যদি একটু আমরা সামগ্রিকভাবে মোহাম্মদ আনোয়ারুল হক আপনার কাছ থেকে একটু জানতে পারি, তারপরে আমরা পরবর্তী কোশ্চেন থাকবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার পরিচয় অলরেডি পেয়েছেন, আপা আমারও পরিচয় দিয়েছেন। তো আপার যে প্রশ্ন, সেই প্রশ্ন 1 নাম্বার ছিল যে ইনকাম কি। ইনকাম অ্যাকচুয়ালি যে আর্নিং, যেটা যে কোনো আর্নিং ইনকাম, ট্যাক্স পয়েন্ট অফ ভিউ থেকে সব ইনকাম ট্যাক্সেবল নয়। সেই থেকে ট্যাক্স পয়েন্ট অফ ভিউ থেকে সব, যেহেতু সব ইনকাম ট্যাক্সেবল নয়, ট্যাক্স পয়েন্ট থেকে সব ইনকাম নয়, কিছু কিছু এক্সেমশন সরকার দিয়ে থাকে। একটা ফাইন্যান্সিয়াল ইয়ার জুলাই টু জুন থেকে একজন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো বডি অফ অ্যাসোসিয়েশন, যেভাবে হোক, যেটার আলাদা সেপারেট এন্টিটি যেটা থাকে, সেগুলো এক অর্থ বছরে যত আয় করেন, অর্থাৎ ব্যক্তি পর্যায়ে কেউ স্যালারি পেতে পারেন, বিভিন্ন বাড়ি ভাড়া পেতে পারেন, বিভিন্নভাবে বিভিন্ন হেডস অফ ইনকাম আছে, যে 7টা সোর্স অফ ইনকাম আছে, সেই থেকে সেই 7টা সোর্স অফ ইনকাম ট্যাক্সের 7টা সোর্স অফ ইনকাম থেকে যে ইনকাম আয়টা করেন পর্যায়ে তার ইনকাম। তেমনি ভাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একটা কোম্পানি, একটা অ্যাসোসিয়েশন, তার আয় হবে, তার ব্যয় হবে, ব্যয় যাওয়ার পরে নেট প্রফিট হবে, সেটা তখন ট্যাক্সেবল ইনকাম। সুতরাং এইটা হল ইনকামের ডেফিনেশন।
আবার আরেকটা প্রশ্ন ছিল রেসিডেন্ট নন রেসিডেন্ট। রেসিডেন্ট হলো কোনো ব্যক্তি যদি কোনো অর্থ বছরে 182 দিন দেশে থাকেন তাহলে তাকে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে। সিমিলটেনিয়াসলি আর যদি ওই বছরে তিনি 182 দিন না থাকেন সেক্ষেত্রে উনি মিনিমাম ওই বছর 90 দিন এবং পূর্ববর্তী 4 বছরের মধ্যে 360 দিন দেশে অবস্থান করেন তাহলে উনি রেসিডেন্ট হিসেবে গণ্য হবেন। এখন অ্যাকচুয়ালি রেসিডেন্ট আর কোম্পানির ক্ষেত্রে তেমনি রেসিডেন্ট আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেসিডেন্ট নন রেসিডেন্ট আছে। সেটা হলো কোম্পানি হলে সেটা খুব ইফেক্টিভ না, যাদের ম্যানেজমেন্ট এবং অপারেশন যদি এই দেশে ম্যানেজমেন্টটা উপস্থিত থাকে তাহলে এটা কোম্পানিটা রেসিডেন্ট, বা এই দেশে কোথাও কোনো রেগুলেটরি অথরিটির আন্ডারে তারা যদি কোনো রেজিস্টার্ড হয়ে থাকে এবং তার ম্যানেজমেন্টটা এখান থেকে পরিচালিত হয় তাহলে এটা রেসিডেন্ট। আর আদার দেন দিস তাহলে সবগুলি নন রেসিডেন্ট। এইখানে আবার আরেকটা প্রশ্ন ছিল মনে হয় টিন, যেটা টিআইএন এন্ড টিডিএস একটু ক্লিয়ার হতে চেয়েছিলাম বাই ডেফিনেশন। এটা টিআইএনটা হলো ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, তো সেটা দিয়ে আইডেন্টিফাই এনবিআর একজন করদাতাকে শনাক্ত করেন। এই শনাক্তকরণটাই হলো টিআইএন। তো আর কোনো প্রশ্ন আর যদি প্রশ্ন স্লিপ করে থাকে আপনি আমাকে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সো টিডিএস একটা ওয়ার্ড ইউজ করা হয় টিআইএন এর সাথে, এটা একটু মানে কি ডিফারেন্ট টিডিএস এন্ড টিআইএন? টিআইএনটা হলো ইলেকট্রনিক্যালি যে জি এই তিনটা হলো ইলেকট্রনিক্যালি যেটা অনলাইন সার্ভিস ওয়েল ভিজিটেড, যেটা সার্ভারে এনবিআর এর সার্ভারে থাকে, সেটা আলাদাভাবে সেটা সব টিআইএন এখন ইটিএন হয়ে গেছে, ইটিআইএন হয়ে গেছে। তো যাদের হয় নাই তাদেরকে করে নিতে হবে, এটা বাধ্যতামূলক। হয়তো ভবিষ্যতে এরকম সিস্টেম আসতে পারে যেটা ভ্যাট অথরিটি করেছেন যে ভ্যাট রিটার্নটা অনলাইনে জমা দেওয়া হবে। এখন সামনে থেকে হয়তো এনবিআর এরকম চেষ্টা চালাচ্ছে গভর্নমেন্ট, হয়তো এটা সফল হচ্ছে না, হয়তো আমার মনে হয় যে উইদিন 2 ইয়ার্স আমাদের দেশ এটা সফল হবে এবং সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক্যালি মানে সার্ভারের মাধ্যমে অনলাইনে আমরা রিটার্ন সাবমিট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনার সাথে এই জায়গাটা আমরা নিজেরা ক্লিয়ার হয়ে নিতে চাই, যে টিডিএস যে ওয়ার্ডটা টিডিএস বলে, এটা কি কোনো ডিফারেন্ট কোনো ওয়ার্ড? এটা হলো ট্যাক্স ডিডাকশন এট সোর্স। এরকম 9টা অথরিটি আছে যাদের দায়িত্ব হলো কোনো পেমেন্টে হলে সেই পেমেন্টের এগেইনস্টে যেটা সোর্সে ট্যাক্সটা কেটে রাখা। ওকে, সো তার মানে আমরা যে স্যালারি গুলোতে আমাদের জবে যেরকম ট্যাক্স কেটে রাখি, ইট ইজ দ্য পেয়ারস ডিউটি টু ডিডাক্ট দ্য সোর্স ট্যাক্স। সো এখানে আমি একটু জাস্ট আপনার কাছে আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছি। জি প্লিজ। ওকে, সো একটু ক্লিয়ার হতে চাচ্ছি, আপনি একটু আগে একটা বললেন যে 182 ডেজ কান্ট্রিতে থাকা। জি, আমার মনে হচ্ছে আমরা একটু লাইনটা ইন্টারাপ্টেড হয়েছি, উইল গেট ব্যাক আবার। হ্যাঁ জি জি প্লিজ। এটা হলো ইট ইজ পেয়ার্স ডিউটি। দ্যাট মিন্স যে 9টা অথরিটি আছে সেটা হলো গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, যে লোকাল গভর্নমেন্ট অথরিটি গুলো আছে, কোম্পানি, এনজিও, তারপরে আছে বডি অফ অ্যাসোসিয়েশন। তাদের দায়িত্ব হলো যে তারা এই 9টা অথরিটি হলো আপনার যখন কোনো পেমেন্ট দিবে তখন সেই পেমেন্টটার সময় তাদের যেটা সোর্স ট্যাক্স যেটা কাটা উচিত সেটা কেটে রাখতে হবে। এখন বিভিন্ন ভাবে পেমেন্ট হয়, সাপ্লায়ার্স পেমেন্ট হয়, স্যালারি পেমেন্ট হয় এমপ্লয়িদের মধ্যে, কন্ট্রাক্টরের পেমেন্ট হয়, এখানে সবগুলোতে সোর্স ট্যাক্স আছে। তো সুতরাং যেখানে অ্যাপ্লিকেবল সেখানে কাটতে হবে। যদি না কাটে কনসিকুয়েন্সটা কি? তাহলে সেই প্রতিষ্ঠানের যখন ট্যাক্স অ্যাসেসমেন্ট হবে, ট্যাক্স অথরিটি সেটাকে ডিসঅ্যালাউ করে দিবে, এই এক্সপেন্ডিচারকে ডিসঅ্যালাউ করে দিয়ে এটা তার ইনকামে যোগ হয়ে যাবে।
So ওই that means that ওই company প্রতিষ্ঠান loser হবে। So that জি প্রতিষ্ঠানটা ইয়েস loser দ্যাট ইজ হবে। এই কোম্পানির So এটা সেই লাইবিলিটি জন্যই আমরা দেখতে পাই যে কোম্পানিরা তার স্যালারি ফোর্সে থাকে। ডিডাকশনের ক্ষেত্রে কখনোই ভুলে না, তারা খুব কেয়ারফুলি এই জিনিসটা কেটে ফেলে, সময় মতো হ্যাঁ, কেটে ফেলে। স্যালারি ডিডাকশনের সামনে ক্ষেত্রে এখানে জি জি স্যালারি ডিডাকশনে যেটা অব্লিগেটরি না, আদারওয়াইজ জি জি। তো এখানে একটা তো আমি ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটাকে বা আমরা বলি অ্যাভারেজ রেট। অ্যাভারেজ রেটে যেটা হয় সেটা হলো যে প্রতি সারা বছরে সে কতটুকু স্যালারি পাবে সেটার উপরে একটা তার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কনসিডারেশন করতে অনেকগুলো ব্যাপার আছে যেগুলি কনসিডারেশন আনতে আমরা হয়। ওটাতে তার আসছি, আমি ইনভেস্টমেন্ট একটু পরে অ্যালাউন্সটা আপনার কাছে আমি একটু পরে থ্যাংক ইউ। এটা নিয়ে আসছি, আবার ইনশাল্লাহ ব্যাক করছি। সো যেটা জানতে চাচ্ছিলাম, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি আজকে আমার মাথায় স্ট্রাইক করছে, আই এম শিওর যেটা অনেকের মাথায় আসবে যারা ডেভেলপমেন্ট ফিল্ডে আছেন। এই যে 182 ডেজ এর কান্ট্রিতে থাকা এন্ড দেন সেটার জন্য সে ট্যাক্সের আওতায় রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট যে আপনার ক্যালকুলেশন বললেন, সো সেই ক্ষেত্রে জানতে চাচ্ছি যে কোন দেশি এক্সপ্যাট্রিয়েট বিদেশে কিছুদিন থেকে দেশে কাজ করলো, আবার কোনো বিদেশি এক্সপ্যাট্রিয়েট ম্যাক্সিমাম সময় সে দেশে থেকেছে, কিছুদিনের জন্য সে বিদেশে গিয়েছে, সো সে দেশ থেকে স্যালারি পাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ট্যাক্সের বিষয়টা কিভাবে টেক কেয়ার আচ্ছা, হয়? নন রেসিডেন্ট বাংলাদেশির ক্ষেত্রে সেটা ইফেক্টিভ নয়, যেটা হলো নন রেসিডেন্ট নন বাংলাদেশির ক্ষেত্রে ট্যাক্সের রেট ভেরিয়েশন হয়। দেশি যদি বিদেশে গিয়ে সার্ভিস দিয়ে থাকে বা দেশে বসে সার্ভিস দিয়ে থাকে সেখানে তার ট্যাক্স ক্যালকুলেশনে একটা ভেরিয়েশন হয়। যেমন কোনো বাংলাদেশি যদি দেশে বসে বা কোনো রেসিডেন্ট যদি দেশে করে বিদেশে কোনো আর্ন করে তাহলে সেটা বাংলাদেশ সরকার এটাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবে। এখন এই সার্ভিসটা যদি আমি বিদেশে গিয়ে দিয়ে থাকি তাহলে সেটা আমার ট্যাক্সের আওতায় আসবে না। আর এখানে যেটা আমার ট্যাক্সের আওতায় আসবে, এখানে একটা ব্যাপার আছে, আমরা একটা জিনিস শব্দের সাথে পরিচিত কিনা যায় না সবাই, সেটা হলো ডাবল ট্যাক্সেশন। আমাদের দেশের একটা ডাবল ট্যাক্সেশন একটা এগ্রিমেন্ট হয়েছে। যদি আমি এই দেশে বসে বিদেশে সার্ভিস দিলাম, ওখানে আমার থেকে ট্যাক্স কাটা হলো, এটা তাহলে ওখানে একটা ব্যাপার আছে যে এটা আমি ওখানে যদি ট্যাক্স কাটা হয়, ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট আমাদের এই পর্যন্ত 30টা দেশের মধ্যে হয়েছে। তো 30টা দেশের বাইরে হলেও একটা ছাড় আছে। আর যদি এটা কনসিডারেশন এভারেজ রেট করে ওই দেশের এভারেজ রেট এই দেশের এভারেজ রেট, তারপরে এটা নিয়ে আসবে কতটুকু ট্যাক্স হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি একটু আপনার শেষ কাছে করে দিই, ডাবল ট্যাক্সেশনের যেটা এগ্রিমেন্টের ভিতরে আছে ওইটা আমরা অব্যাহতি পাবো, যে যিনি আর্ন করেন সেটা অব্যাহতি পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি ডাবল ট্যাক্সের কথাটা আমি আসলে না বুঝেই প্রশ্নটা করেছিলাম, কিন্তু দেখছি এটা ডাবল ট্যাক্সের সাথে মিলে গেছে প্রশ্নটা। সো ডাবল ট্যাক্স নিয়ে আমরা আপনার কাছে আবারও ডিটেইলে আসবো, কারণ ওটা নিয়ে আপনার সাথে আমাদের একটা প্রশ্ন স্পেসিফিক্যালি আছে, তখন আমরা তার একটু ক্লিয়ারলি জানতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ। আমি একটু এখন বেসিক্যালি আমাদের আশরাফুল ইসলাম যিনি, ওনার কাছে যাচ্ছি। তো আপনার কাছে একটু, যেহেতু আপনি একদম ট্যাক্স ফ্যাক্ট নিয়ে সরাসরি কাজ করেন এবং আপনি আছেন মূলত ট্রাস্টের সাথে, ট্রাস্ট ব্যাংকের সাথে আছেন, সুতরাং আপনি তো একটা পার্টিকুলার সাইটে আছেন যারা অনেক বেশি পার্টিকুলার অন দিস ট্যাক্সিং ইস্যুগুলো নিয়ে। সো আপনাকে আমি একটু আনোয়ার হক যিনি, উনি বললেন যেটা যে স্যালারিতে অ্যাট সোর্সে কেটে ফেলা হয়, এই কথাটা থেকে আমি শুরু করি। এবং শুরু করার আগে জানতে চাচ্ছি যে প্রথম কথা হলো যে বাংলাদেশে যে আমাদের ট্যাক্স ইনকাম ইয়ারটা যেটা এই 1920, সেটার পিরিয়ডটা কি এবং লাস্ট লিমিট যেদিন ট্যাক্সের লাস্ট ডে সেটা কি ফিক্স করা হয়েছে, সবাইকে একটু ক্লিয়ারলি বলে দেন, নাম্বার 1। তার সাথে আমরা একটু জানতে চাচ্ছি যে ইনকাম ট্যাক্সের যে পার্সেন্টেজের কথা বলা হয়, মিনিমাম ইনকাম ট্যাক্স এন্ড পার্সেন্টেজ, এটার মানেটা আসলে কি। এট দ্য সেম টাইম আমরা জানি যে স্যালারি অ্যাট সোর্সে তো কাটা হয়, এটা তো আমরা সবাই জানি চাকরির ক্ষেত্রে, বাট এই যে কাটাটা হয়, এই কাটাটার মধ্যে বেসিক্যালি ডিডাকশনের প্রসেসটা কি থাকে? একটা ক্যালকুলেশন বেসিস তো নিশ্চয়ই থাকে, এবং এই ক্যালকুলেশন বেসিসটার মধ্যে আপনার রিবেটের জায়গাগুলো তো আছে, সুতরাং এটাকে কিভাবে, মানে লাইক কি কি জিনিসকে ইনক্লুসিভ করা হয়? যেমন আমার ইনকাম আছে যে আমি চাকরি থেকেও টাকা পাচ্ছি, আমি আবার বেতন থেকেও হাউস রেন্ট থেকেও টাকা পাচ্ছি, তাহলে সেটাকে কিভাবে কনসিডারেশন আনা হবে? সো আপাতত আমি পার্টিকুলারলি আপনার কাছে স্যালারি ডিডাকশনের ক্যালকুলেশনটা, আপনাদের সেম টাইম যদি আমরা ইনকাম ট্যাক্সের মধ্যে পার্টিকুলারলি মাল্টিপল সোর্স থাকে, যেটা আমার একই স্যালারি ভার্সেস হাউস রেন্ট,
সেটা কিভাবে বিবেচনা আনা হয় এটা একটু ক্লিয়ার হতে চাই, তারপর আপনার কাছে আমি রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আসবো। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভালোকে এই প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যেখানে আমরা নলেজ শেয়ার করতে পারছি। প্রথমে আমি ম্যাম আপনার সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সারটা আমি প্রথমে দিব, দেন প্রথম প্রশ্নটার উত্তর দেবো। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে স্যালারিড পার্সনের স্যালারির বাইরে যদি অন্য কোনো সোর্স থেকে ইনকাম থাকে সেটা আমরা কিভাবে করব। স্যার যেটা বলেছেন, আমার লোক এফসিএস স্যার যেটা বলেছেন, ওনার কথা থেকে আমি কন্টিনিউ করবো। উনি বলেছেন 7টা হেড আছে আমাদের। প্রথমটা হচ্ছে স্যালারি, এবং এছাড়াও আরো 6টা হেড আছে, যেমন হচ্ছে এগ্রিকালচার, হাউস, প্রপার্টি, ইন্টারেস্ট অন ডিপোজিট, সিকিউরিটিজ অ্যান্ড বিজনেসের প্রফেশন, যেখানে যারা হচ্ছে ডক্টর এবং ইঞ্জিনিয়ার যারা আছেন, ওনারা লয়ার, ওনাদেরকে এখানে আনা হয়েছে, এবং অন্যান্য। তো স্যালারিড পার্সনদের ক্ষেত্রে যারা শুধুমাত্র স্যালারি, যাদের সোর্স অফ ইনকাম শুধুমাত্র স্যালারি, তাদের ক্ষেত্রে সোর্সে যেটুকু কাটা হয় ওই অ্যামাউন্টের বাইরে সাধারণত কোনো কিছু করা, কোনো ট্যাক্স অ্যাসেসমেন্ট বা ট্যাক্স পেয়েবল লাইবিলিটি ক্রিয়েট হয় না। বাট অন্যান্য ক্ষেত্রে যদি ইনকাম থাকে, সে কোনো একজন পার্সন যিনি স্যালারিড পার্সন, তার থেকে সোর্সে ট্যাক্স কাটা হয়, পাশাপাশি তার হাউস প্রপার্টির আন্ডারও ইনকাম আছেন, তিনি হাউস, ওনার হয়তো বা কোনো বাড়ি আছেন যেটা উনি ভাড়া দেন, অথবা ওনার অন্যান্য সোর্সে, যেমন উনি এরকম হতে পারেন যে হয়তো বা উনি একজন লয়ার, উনি জবের পাশাপাশি উনি ওনার ল প্র্যাকটিসও করেন, সেখান থেকে ওনার কিছু ইনকাম হয়। এই ক্ষেত্রগুলোতে হচ্ছে মূলত আমাদের ট্যাক্সের লাইবিলিটিটা স্যালারির বাহিরেও ক্রিয়েট হয়। আর তাছাড়া মূল ব্যাপারটা যেটা হচ্ছে, স্যার যেটা বললেন যে আপনি যেখানেই থেকেই ইনকাম হোক না কেন, আপনার এটা ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যখন আমরা ট্যাক্সটা ক্যালকুলেট করি, এখন আমি একটু স্যালারি থেকে আসছি, দেন বাকি হেডগুলোতে আসবো। স্যালারির টিডিএসটা যখন ক্যালকুলেট করা হয়, তখন ফার্স্টে ফোরকাস্ট করা হয়। আমি 9:30 পর আমরা কোম্পানি প্রথমেই ফোরকাস্ট করে আমার একজন এমপ্লয়িকে আমি ডিউরিং দ্য ইয়ার, দ্যাট মিনস জুলাই টু জুন পিরিয়ডে আমি কত টাকা স্যালারি বাবদ দিতে হতে পারে। সেই ফোরকাস্টিং এর মাধ্যমে কোম্পানি থেকে ওই স্যালারিড পার্সনের ট্যাক্স ক্যালকুলেট করা হয়। ট্যাক্স ক্যালকুলেট করার সময় 3টা জিনিস খুব ভালো মতো দেখা হয়। প্রথম যেটা স্যার বললেন, ইনভেস্টমেন্ট রিবেট। কিছু কিছু পোর্শন আছে যে পোর্শনগুলোতে গভর্নমেন্ট আমাদেরকে ইনভেস্ট করার জন্য মোটিভেট করেছেন। কিছু কিছু পোর্শন গুলোতে গভর্নমেন্ট আমাদেরকে বলেছেন যে যদি আপনি এইখানে টাকা বিনিয়োগ করেন, আপনাকে আমরা স্যালারি ইনভেস্টমেন্ট হিসেবে ধরবো। তাছাড়াও কিছু অর্গানাইজেশন আছেন, যেমন সিআরপি, জাকাত ফান্ড, বঙ্গবন্ধু ফান্ড, এই সকল ফান্ডে যদি আমরা কেউ দান করি, সেগুলো আমাদেরকে ইনভেস্টমেন্ট রিবেট হিসেবে গভর্নমেন্ট কনসিডার করবেন বলে আমাদেরকে বলা হয়েছে। আমরা অনেকেই জানি ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিমে 60,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ দিয়েছেন গভর্নমেন্ট আমাদেরকে। জীবন বীমা, কেউ যদি লাইফ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম প্রদান করেন, তাহলে ওনার প্রিমিয়াম ভ্যালু 10% পর্যন্ত ইয়ারলি ইনভেস্টমেন্ট রিবেট পাওয়া যায়। এরকম আরো অনেকগুলোই আছে। যেমন গভর্নমেন্ট আগে এতদিন ছিল, এটা রিসেন্টলি উঠিয়ে দিয়েছে, এতদিন ছিল একটি কম্পিউটার এবং একটি ল্যাপটপ, কারণ আমাদের গভর্নমেন্ট ডিজিটাল বাংলাদেশে ফোকাস দিচ্ছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় যে আমরা কোথায় কোথায় বিনিয়োগ করলে আমাদের সেটা ইনভেস্টমেন্ট রিবেট হিসেবে আমরা সুবিধাটা পাবো। তো এর পাশাপাশি আমি স্যালারির ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু ইন্টারাপ্ট করছি, আপনি কন্টিনিউ করবেন। জাস্ট যে তার মানে আমাদেরকে যারা স্যালারি অ্যাট সোর্সে কেটে রাখে, বুঝতে পারছি সেটা হলো ফোরকাস্টেড করে নেয়। এক্স্যাক্টলি, তার মানে ইট ইজ নট অ্যাকচুয়াল, ইটস ফোরকাস্টেড। আরেকটা হলো যে আমার এই স্যালারি অ্যাট সোর্সের থেকে বা আমার ইনকাম ট্যাক্সের মধ্যেও আমার কিছু প্রসেস আছে, কিছু মানে ওয়েভিং এর সিস্টেম আছে, যেটা আমি যত বেশি জানবো তত বেশি আমি সেটাতে কমফোর্ট জোন তৈরি করতে পারি। সো আমার অ্যাকচুয়াল, সো আমার নলেজটা ক্লিয়ার থাকলে আমি অনেক কমফোর্ট জোনে থাকতে পারি যে ইনকাম ট্যাক্সটা আমার বাড়বে হবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট নলেজ, সেটা আমাদের জন্য আজকের জন্য দরকার। আমি একটু রিকোয়েস্ট করবো, আপনারা যারা অডিয়েন্স আছেন, আজকে তো আমরা সেমিনারে বেসিক একটা টাচ আপ নলেজ দিচ্ছি, বাট আমরা 30, 31 এবং এই অক্টোবর মাসের এবং নভেম্বরের ফার্স্ট 3 দিন আমরা একটা একটু এলাবোরেট করে একটা ট্রেনিং অফার করছি, খুবই মিনিমাম প্রাইসে, কোভিডের টাইমে, যেহেতু সবাই না কনসার্ন এই সময়টা একটা ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য। সো আপনারা যারা ডিটেইল একটু জানতে চান, মোর ইনডেপথ জানতে চান, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো take the advantage of that training. আপনারা কত কিছুতেই তো you spend a lot, no? So 1,500 is not really a big money for all of you যারা এই লাইভে আছেন, বাট এটাতে যে বেনিফিটটা পাবেন যে আপনি
অনেকগুলো উনি যেটা বললো যে অনেক রকম স্পেস আছে যেটা আমাকে কমফোর্ট জোন এনে দিতে পারে, সেগুলো আপনার যত ক্লিয়ার হবেন তত আপনি ইনকাম ট্যাক্সটা কিন্তু অনেক কমফোর্টেবলি পে করতে, ইভেন প্রসেস, ইভেন ক্যালকুলেশনটাকে কোইনসাইড করে দেখা যে ওয়েদার দ্য অফিস ক্যালকুলেশন অ্যান্ড মাই ক্যালকুলেশন দুটা কি একসাথে সিনক্রোনাইজড কিনা। সো প্লিজ কন্টিনিউ করুন প্লিজ। ধন্যবাদ। স্যালারির ব্যাপারে যেটা বলছিলাম, আমাদের স্যালারির ক্ষেত্রে আমরা জানি আমাদের বেসিক নিড গুলো ফুলফিল করার দায়িত্ব গভর্নমেন্টের, যার বেসিসে গভর্নমেন্ট আমাদেরকে কিছু ফ্যাসিলিটি দেয়, যেগুলোতে আমরা কোনো কোনো ক্ষেত্রে একটা বার থাকে, কোনো কোনো ক্ষেত্রে ফুললি আমরা স্যালারির ইনকামের উপরে এক্সামশন পাই, যেমন হাউস রেন্টের উপরে পাই, কনভেন্সের একটা অ্যামাউন্ট পাই, কনভেন্স ফ্যাসিলিটি থাকলে একটা পাই। আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, ইয়ারলি একটা আমাদেরকে ফি, ইয়ারলি একটা অ্যামাউন্ট দেওয়া হয়, এই জায়গাগুলোতে আমাদের একটা এক্সামশন থাকে। যে এক্সামশন গুলোকে কনসিডার করার পরে ক্যালকুলেট করা হয় স্যালারির ইনকামের উপর বেসিস করে, এবং ইনভেস্টমেন্ট রিবেট গুলো যেগুলো আমি বললাম, ম্যামও যেগুলো ইলাবোরেট করলেন, স্পেসিফিক্যালি বললেন যে আমাদের কিছু একটা অর্গানাইজ প্ল্যান থাকলে আমরা বেনিফিটটা বেটার নিতে পারি, সেগুলো কনসিডার করার পরে ক্যালকুলেট করে আমার ফোরকাস্ট করা হয়, কারণ যেহেতু এটা বছরের শুরুতে করা হয়, ফোরকাস্ট করা হয় যে ডিউরিং দ্য ইয়ার আমার স্যালারি আসতে পারে এত টাকা, একটা সার্টেন অ্যামাউন্ট, সে আমার স্যালারি ডিউরিং দ্য ইয়ার ক্যালকুলেট করে দেখা গেল আমার এন্ড অফ দ্য পিরিয়ড আমার ট্যাক্স লাইবিলিটি আসবে 12,000 টাকা, কথার কথা। দেন আমার অর্গানাইজেশন এমপ্লয়ার সেই এমপ্লয়ির 12,000 টাকাকে 12 মাস দিয়ে ভাগ দিবে। ভাগ দেওয়ার পরে প্রতি মাসে তার যে স্যালারিটা থাকে, সে স্যালারি যদি 10,000 টাকা হয়, 20,000 টাকা হয়, আর ট্যাক্স লাইবিলিটি যদি 1,000 টাকা হয় মান্থলি, তাহলে সেই 20,000 টাকা থেকে অন্যান্য ডিডাকশন বাদ দেওয়ার পরে 1,000 টাকা স্যালারি বাদ দেওয়ার পরে 1,000 টাকা ট্যাক্স লাইবিলিটি বাদ দেওয়ার পরে দেন হচ্ছে নেট স্যালারিটা তাদেরকে ডিসবার্স করা হয় তাদের অ্যাকাউন্টে। আমি একটু আরেকবার এই জিনিসটা সামারি করতে চাই। প্রথমেই একটা অর্গানাইজেশন বা একটা এমপ্লয়ার তার এমপ্লয়িকে ফোরকাস্ট করে ডিউরিং দ্য ইয়ার তাকে কত টাকা স্যালারি দেওয়া হতে পারে, সেই ফোরকাস্টিং এর বেস করে যে এক্সামশন গুলো গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছেন বেসিক নিডের বেসিসে, হাউস রেন্ট, দেন হচ্ছে আমাদের কনভেন্স, দেন হচ্ছে আমাদের মেডিকেল অ্যালাউন্স, আমাদের এন্টারটেইনমেন্ট, এই বিষয়গুলো কনসিডার করে আমাদের ট্যাক্সেবল লায়াবিলিটিটা ক্রিয়েট করা, ক্যালকুলেট করা হয়। সেখান থেকে আমাদের এক্সামশন যেগুলো আছে, যে ইনভেস্টমেন্ট রিবেট বলি আমরা, যেমন আমি ডিপিএস করেছি 60,000 টাকা বছরে, আমার লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট আছে এত টাকা, এগুলো আমার ক্যালকুলেট করে আমার ইয়ারলি যে ট্যাক্স লাইবিলিটি আসে সেটাকে 12 দিয়ে ভাগ করে মান্থলি একটা সোর্স ট্যাক্স, যেটাকে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, দ্যাট মিনস আমার যেখান থেকে ইনকাম হচ্ছে সেখান থেকে আমার ট্যাক্সটা কেটে রাখা হচ্ছে, রেখে আমাকে নেট স্যালারিটা পেমেন্ট দেওয়া হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটা প্রবলেমটা ফেস করি। অনেকেই আমরা যারা মানে ট্যাক্স সম্পর্কে এতটা জানি না, ভয় পাই, আমি বলবো ভয় পাই, কারণ মনে হয় ট্যাক্সটা অনেক কঠিন। কিন্তু আপনি দেখেন আপনাদেরকে এমপ্লয়ার যে ক্যালকুলেশনটা দিয়ে দিচ্ছে, আপনি কিন্তু ওইখানেও যদি একটু ফোরকাস্ট করেন, আপনি যদি ওইখানেও একটু প্ল্যানিং করেন, আপনি কিন্তু ওর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আর টাকা দেওয়া লাগতেছে না। কারণটা কি? কারণ আপনি যদি আপনার প্ল্যানিংটাকে ঠিক মতো করে নেন, যেমন অনেকের গাড়ি আছে, গাড়িটা আপনারা হয়তো বা গাড়ির উপরে যে আইডিটা দেওয়া হয়, আমি অনেকের এই জিনিসটা ফেস করেছি, এমপ্লয়ারকে এটা ইনফর্ম না করার কারণে এমপ্লয়ার কিন্তু সোর্সে ট্যাক্সটা কেটে নিচ্ছে, পরবর্তীতে আপনি কিন্তু আবার ওই টাকাটা কিন্তু আপনি এক্সট্রা দিচ্ছেন। অনেকেই আছেন গাড়ির এগেনিস্টে এখন যেটা করা হয়েছে 25,000 টাকা, হয়তোবা আপনার ট্যাক্স লাইবিলিটি 25,000 টাকা এক্সিড করছে না বছরে, কিন্তু আপনার এমপ্লয়ারও কেটে রাখছে, আবার আপনিও গাড়ির টাকাটাও 25,000 টাকা আপনি ট্যাক্সটা দিয়ে আসছেন, তাহলে কিন্তু আপনি দুইবার অতিরিক্ত ট্যাক্স দিচ্ছেন। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। এই জিনিসগুলো যদি আপনারা বেসিক জিনিসগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে কিন্তু আমাদের ট্যাক্সটা অনেক ইজি হয়ে যায়। কারণটা কি? কারণ আপনি অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যেহেতু এটা রেলেভেন্ট আর একটা কোয়েশ্চেন আছে, যেটা আমার বিশ্বাস অন্যরাও এভাবে ভাবছে, যে যখন আমাদের ট্যাক্সের জন্য এই যে ফোরকাস্টেড ক্যালকুলেশন করে, তখন কিন্তু এটা মানে একটু বোধহয় সারপ্লাস করেই করে, বা কন্ডিশন কম বেশি হতে পারে। জি, সো এই ট্যাক্সের এই ফোরকাস্টেড ক্যালকুলেশনটা যদি একটু বেশি করে করা হলো, বাট আমি অ্যাকচুয়াল ট্যাক্স পেটা আমার মনে কর 5 to 10% কম হলো, সো সেই ক্ষেত্রে ওই টাকাটাকে অ্যাডজাস্ট করে কিভাবে এমপ্লয়ের সাথে? আমি কারেন্ট ইয়ারে যখন আমি রিটার্নটা সাবমিট করব, তখন সেটাকে আমি রিফান্ড, একটা ঘর থাকে এক্সেস পেমেন্ট ডিউরিং দ্য ইয়ার, আমি এই টাকাটাকে রিফান্ড হিসেবে ক্লেম করে রাখবো, এবং পরবর্তী বছর যখন আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করব, তখন আমি এই টাকাটা কম পেমেন্ট করব, বলবো রিফান্ড ফ্রম প্রিভিয়াস ইয়ার।
এরকম বলে আমি এই টাকাটা কম আমি পেমেন্ট করব। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে আমাদের একটা টার্ম আছে মিনিমাম ট্যাক্স। আমরা সবাই যদি জানি যে আমার মিনিমাম ট্যাক্স কত, তাহলে কিন্তু আমি আমার প্ল্যানিংটা, আমি আমার এক্সামশন প্ল্যানিংটা অনেক অর্গানাইজড ওয়েতে করতে পারবো। যেমন মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে প্রথমটা যেটা হচ্ছে যে ঢাকা এবং সিটি কর্পোরেশনে 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনে 4,000 টাকা, এবং সিটি কর্পোরেশনের বাইরে 3,000 টাকা, এটা যেখানেই হোক। এখন আমি থাকি ঢাকা সিটি কর্পোরেশন, তাহলে আমি জানি আমার মিনিমাম ট্যাক্স কত, 5,000 টাকা। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে। প্লাস যাদের গাড়ি আছে তাদের গাড়ির উপরে যে এআইটিটা হয় 25,000 টাকা, সেই টাকাটাই হচ্ছে মিনিমাম ট্যাক্স। তাহলে আমি যখন দেখতে পাচ্ছি যে না আমার মিনিমাম ট্যাক্স, আমি যেমন 11th আওয়ারে এসে অনেকে এই প্রশ্নটা করেন যে ভাই এখন কি করলে ট্যাক্স কমানো যাবে। আপনি যদি 30 তারিখের পরে এসে ইনভেস্ট করেন, আপনি কিন্তু ওই টাকাটা কোনো ইনভেস্টমেন্ট রিবেট আপনি কারেন্ট ইয়ারে নিতে পারতেছেন না। সে 30শে জুনে আপনি একটা সঞ্চয়পত্র কিনেছেন, আপনি এটা রিবেট নিতে পারবেন, কিন্তু আপনি যদি 1 জুলাইতে কিনেন, এটা কিন্তু পরের বছরে চলে গেল। তো আমি যদি জানি যে হ্যাঁ আমার গাড়ির ট্যাক্স আমি দিয়েছি, আমার একটা গাড়ি আছে, আমার গাড়ির ট্যাক্স 25,000 টাকা, এটাই আমার মিনিমাম ট্যাক্স, তাহলে আমি জাস্ট দেখলেই হচ্ছে রাফলি যে আমার ট্যাক্স লাইবিলিটি আমার গভর্নমেন্টকে দেওয়ার জন্য ট্যাক্স 25,000 টাকা ক্রস করছে কি করছে না। যদি না করে তাহলে আমার এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নেই। কিন্তু আমি দেখলাম না আমার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, আমার মিনিমাম ট্যাক্স 4,000 টাকা, আমার মিনিমাম ট্যাক্স 3,000 টাকা, তাহলে আমাকে আগে থেকেই এই জিনিসটা চিন্তা করা উচিত যে কোথায় কোথায় আমি ইনভেস্ট করলে আমার আউটপুটটা ভালো আসবে, আমি অর্গানাইজড ভাবে একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবো, এবং যেটার কারণে আমার উপরেও ট্যাক্স বার্ডেনটা আসবে না। জি। তাহলে আপনাকে থ্যাংক ইউ। আপনাকে আমি এখানে একটু জাস্ট বলতে চাচ্ছি যে তার মানে এমপ্লয়ার যখন নাকি আমি মিস্টার আনোয়ারুল হক যে ওনার কাছে জানতে পারলাম একটু আগে যে এমপ্লয়ার যদি ট্যাক্সটা না কাটে কারেক্টলি, তাহলে সেটা লায়াবিলিটি কামস ব্যাক টু দ্য এমপ্লয়ার অর জি। কোম্পানি। সো জি। দ্যাট মিনস তারা ফোরকাস্টেড ট্যাক্স করে। সো ফোরকাস্টেড ট্যাক্সটা যখন করছে তখন এনজিও টাইপের হয় বা যেরকম যেসব গুলো ডোনেশনে চলে, তাদের কিন্তু কাজের মধ্যে তাদের স্টাফের ট্যাক্স এসে করতে হয়। So যখন তারা স্যালারি সেট করে অ্যান্ড দ্যাট স্যালারিকে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে বা তাদের স্যালারি কস্টের মধ্যে নিয়ে আসে অ্যাজ এ ফোরকাস্টেড কস্ট হিসাবে, তখন কিন্তু তারা ট্যাক্সটাকে ইনক্লুড করে স্যালারিটা ধরে, আমরা ধরে নিব ওটা দিয়েই তার ডোনারের কাছে চায় টাকাটা। জি। তারপরে সেখানেও যদি কম বেশি হয় সেটাও তারা দেখা যাচ্ছে লজিক্যালি অ্যাডজাস্ট করে। সো এমপ্লয়ার দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে এমপ্লয়ের জন্য সে কোনো মানে লাইক কোনো মানে ইনকারেক্ট প্রসেসে যাচ্ছে না, দে ফলো দ্য কারেক্ট প্রসেস, যেটাতে নাকি এমপ্লয়ের বেনিফিটও আছে আবার কোম্পানিও সেফ গার্ডেড থাকে। সো দিস ইজ আমি ওয়ান আপনার থিং। কথার সাথে একটা জিনিস একটু অ্যাড করবো এনজিওর ব্যাপারে স্পেসিফিক্যালি। এনজিও যখন জি ফান্ড রিসিভ করে তখন এনজিও, প্রত্যেকটা এনজিওর কিছু পলিসি থাকে, আমি যতটুকু জানি ওই পলিসিতেই ওরা বলা থাকে যে আমি ট্যাক্স কাটবো অথবা আমি ট্যাক্স কাটবো না। যদি ট্যাক্স না কাটা তাদের পলিসিতে থাকে, ডেফিনেটলি তারা নন কমপ্লায়েন্স করবে, এবং এটা তাদের কনসিকুয়েন্স আছে, যেটা স্যার বললেন যে ডিজেলা হবে। শুধু তাই না, 2% রেটে আপনাকে ইন্টারেস্ট এবং ওই ট্যাক্স সোর্সের ট্যাক্সের যে অ্যামাউন্ট, দুইটাই সেক্ষেত্রে ডিডাক্টিং অথরিটির উপরে লায়াবিলিটি চলে আসতেছে। একে তো আপনার এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস আপনার রেভিনিউ থেকে আপনি বলতেছেন আমি আমার এমপ্লয়িকে 10 টাকা স্যালারি দিয়েছি, আমার রেভিনিউ 50 টাকা, 10 টাকা স্যালারি দিয়েছি, আমার নিট প্রফিট হচ্ছে 40 টাকা, আমি 40 টাকার উপরে ট্যাক্স দিব। তখন এনবিআর বলতেছে যে না, আপনার যে 10 টাকা আপনি বলতেছেন এক্সপেন্ডিচার, এটা আমি মানবো না, কারণ আপনি এটার উপরে সোর্সের ট্যাক্স কাটেননি। প্লাস আপনার যে কাটার কথা ছিল সেইটার উপরে 2% চার্জ করে আপনি আমাকে দিবেন, কারণ আপনি সোর্সের ট্যাক্স কাটেননি, এটা গভর্নমেন্টের পাওয়ার কথা ছিল। আমি অ্যাডভান্স ট্যাক্সের কনসেপ্ট আরেকটু ইলাবোরেট বলতে চাই, যদি প্লিজ। অনুমতি থাকে। মানে বিষয়টা হচ্ছে ট্যাক্স আমরা কখন দিই, একটা পিরিয়ড শেষে এসে। বাট গভর্নমেন্টে তো সারা বছর আমাদের টাকা দিয়েই চলে। গভর্নমেন্টের এমপ্লয়ীদের স্যালারি দিতে হয়, গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি আছে, বিভিন্ন জায়গাতে গভর্নমেন্টের বিভিন্ন কাজের জন্য ঠিকাদারের জন্য টাকার প্রয়োজন হয়। সেই জন্য গভর্নমেন্ট আমাদেরকে অপরচুনিটি দিয়েছে যে আমরা টাকাটা আগে দিয়ে দিব, এবং উই আর বাউন্ড টু পে দ্যাট। অ্যাডভান্স ট্যাক্সের নিয়মটা হচ্ছে যদি কারো 4.5 লাখ টাকা ক্রস করে, তার যদি কারেন্ট ইয়ারের ট্যাক্সেবল ইনকাম 4.5 লাখ টাকা ক্রস করার পসিবিলিটি থাকে, এবং প্রিভিয়াসলি যদি ক্রস করে থাকে, লেটেস্ট অ্যাসেসড অর্ডার বলে এটাকে, তাহলে তাকে তার ট্যাক্স লাইবিলিটি, মানে পসিবল ট্যাক্স লাইবিলিটির 75% মিনিমাম অগ্রিম দিয়ে দিতে হবে। এই 75%-এর মধ্যে কিন্তু এই টিডিএস ইনক্লুডেড। তার মানে আমি যদি বড় কোম্পানি হই,
সেই কোম্পানির দেখা গেল যে তাদের রেভিনিউর উপর ট্যাক্স কাটা হয়েছে সোর্সের টিডিএস, সেটা যদি সে আমার 75% কাভার না করে, তাহলে এটা আমাকে আলাদাভাবে ক্যালকুলেশন করে বাকি টাকাটুকু আমাকে অ্যাডভান্স ট্যাক্স হিসেবেই জমা দিতে হবে পে অর্ডার অথবা চালানের মাধ্যমে ডিসিডি বরাবর। সো গভর্নমেন্ট এই এখানে জায়গাটায় থ্যাংক জি ইউ। সো আমি যদি ধরে নিই যে যেহেতু আমরা জানি ট্যাক্স কনসেপ্ট, আমি দেখতে আপনাদের সাথে কথা বলার আগে একটু এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। সো দেখতে পাচ্ছি আমি ট্যাক্স কনসেপ্টটা তো একটা লজিক্যালি এসছে না। সো এটা কোনো কোনো সময় আপনার যখন রাইট যুদ্ধ হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের সময় ওরা, বা সিভিল ওয়ার যখন হচ্ছিল ইউএস সাথে, সে অনেক আগেকার কথা, সেটা 1913 এর সময়কার কথা বলছি। সো ইভেন 18 সেঞ্চুরি, তো 1860 তো একটা ওয়ার হয়েছিল। সো ওই সময়গুলাতেও কিন্তু ট্যাক্সের কারণটা এসেছিল কেন, যে আর্মিদেরকে সাপোর্ট করতে হবে বা যুদ্ধকে রাইট রাইট সাপোর্ট করতে হবে। দেশ চালানোর সময় যখন নাকি ইম্পেরিয়ালিজম ছিল রাজা প্রজাদের সময়, তখনও কিন্তু দেখা যেত যে ল্যান্ড থেকে ট্যাক্স নেওয়া হতো। কেন? বিকজ ওটার কস্টটা দিয়ে কিন্তু স্টেট রান করতো, অ্যাট দ্য সেম টাইম এক্স্যাক্টলি স্টেট সাবজেক্টকে কিছু বেনিফিট দিত প্রজাদেরকে। সো এইটা কিন্তু একটা, অফকোর্স ইটস প্রো, আমি যদি বলি যে প্রজাদের পক্ষে বা সিটিজেনের পক্ষে, এখনকার মডার্ন ওয়ার্ল্ড সিটিজেনের পক্ষে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি এমপ্লয়ি কথা বলি, তাহলে এটা কোম্পানির পক্ষেও আছে, এমপ্লয়ের পক্ষে আছে। সিটিজ এর লিগালিটি আছে এটাতে, কিন্তু এটাতে কিন্তু একটা সেন্সিবল রেসপন্সিবিলিটি আছে বোথ সাইডে। একটা ডেফিনেটলি হলো যে ট্যাক্স নিচ্ছে এবং যে ট্যাক্স দিচ্ছে। সো ওই পয়েন্ট অফ ভিউতে আমি একটু আবার আপনার কাছে ব্যাক করছি একটা স্পেসিফিক কোয়েশ্চেন নিয়ে, যে আপনি যেভাবে করে বললেন ফোরকাস্টেড ট্যাক্স এন্ড দ্য ক্যালকুলেটেড বেসিস ইজ সো ক্লারিফাইড, যে আমার যদি ইভেন ট্যাক্স বেশি ফোরকাস্ট করা হয়ে থাকে বাট অ্যাকচুয়াল ট্যাক্স ইজ লেস, তখন আপনি আমাকে নেক্সট ইয়ারের স্যালারির সাথে ওটাকে অ্যাডজাস্ট করছেন। দিস এ ভেরি ট্রান্সপারেন্ট একটা ওয়ে আউট, লজিক্যাল লজিক্যালি ট্রান্সপারেন্ট। বাট কামিং টু দ্য ফ্যাক্ট, তাহলে দেখা যাচ্ছে এখন যদি আমি এমপ্লয়ির কাছে আসি, তাহলে এমপ্লয়ির একটা অব্লিগেশন বলা যায়, বা এমপ্লয়ি যিনি স্যালারি রিসিভ করছেন তার একটা সেন্সিবিলিটি এন্ড ইন্টেলিজেন্সি বলা যায়, যে সে নিজেও তার মিনিমাম ট্যাক্সের ব্যাপারটা বুঝবে, তার রিবেটের জায়গাগুলো কোথায় বুঝবে, তারপর তার শুড হ্যাভ গুড নলেজ। তাহলে ওটা ইন্টেলিজেন্সি কিন্তু এমপ্লয়ি সাইডের একটা অব্লিগেশন, যে ওকে জানা দরকার, ও খুঁজে খুঁজে বের অফকোর্স করা উচিত যে আমি কিভাবে নিজেকে ক্লারিফাইড রাখতে অফকোর্স পারি, সেফ রাখতে পারি। সো ওই পয়েন্ট অফ ভিউতে একটা স্পেসিফিক কোয়েশ্চেন আসে আপনার কাছে, যে স্যালারি যেটা স্ল্যাব করে আমাদের ট্যাক্সিংটা হয়, সো স্যালারি স্ল্যাবটা কোথা থেকে স্টার্ট হয় অ্যান্ড হাউ ইট ইজ বিন ক্যালকুলেটেড স্ল্যাবটাকে, এবং কোনো কোনো সময় আমি জানি যতটুকু যে ফিমেল সিটিজেনদের জন্য স্ল্যাবটা একটু ডিফারেন্ট, বা সিনিয়র সিটিজেনদের জন্য কিছু ডিফারেন্ট আছে, এবং জি সরকার কি কোভিডের টাইমে কি সেটার কোনো স্ল্যাবের মধ্যে কোনো অ্যাডজাস্ট করেছে কিনা, এগুলো মিলিয়ে যদি একটু স্ল্যাবটা আমাদেরকে বুঝিয়ে দেন প্লিজ। জি থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রথমে যেটা বলবো যে এটা শুধু স্যালারির ক্ষেত্রে না, এটা সকল ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে, যেটাদেরকে আমরা বা বলতে পারি আদার দেন কোম্পানি, দ্যাট মিনস আমাদের পার্টনারশিপ ফার্ম হতে পারে, অ্যাসোসিয়েশন অফ পার্সন হতে পারে, আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে এই স্ল্যাবটা প্রযোজ্য। এটা স্যালারি ছাড়াও অন্যান্য যত ধরনের, আমরা যেটা আগেও বলেছি, স্যার যেটা বলেছেন, 7টা হেডে ট্যাক্সের ক্যালকুলেশনটা করা হয়, ট্যাক্সের ইনকামটা কনসিডার করা হয়। 7টা হেড টোটাল ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করার পরে আপনার টোটাল যে ইনকামটা আসবে, সেই ইনকামটার উপরে এই স্ল্যাবটা অ্যাপ্লিকেবল। আমাদের গত বছরের তুলনায় এই বছর গভর্নমেন্ট আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, অনেক ভালো একটা আমি বলবো অনেক ভালো একটা আমাদের আমাদের ফ্রেন্ডলি যারা ট্যাক্স পেয়ার আছি তাদের ফ্রেন্ডলি একটা স্ল্যাব আমাদেরকে এবার ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার প্রথমেই শুরু হচ্ছে 3 লাখ থেকে। 3 লাখ পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 3 লাখ টাকা হয়, আপনাকে কোনো টাকা ট্যাক্স দেওয়া লাগবে না। সে আপনার, আমি যেটা প্রথমেই বলেছিলাম, আপনার রেন্ট, কনভেন্স, তারপর হচ্ছে আপনার মেডিকেল, এগুলো কনসিডার করার পরে আপনার স্যালারি, আপনার ট্যাক্সেবল ইনকাম আসলো 2,99,000 টাকা। আপনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আপনাকে 3 লাখ টাকা কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আপনার 3,01,000 যদি হয়, তাহলে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার এটা 5 লাখ, 5%। সে আপনার ইনকাম হয়েছে, ট্যাক্সেবল ইনকাম হয়েছে 3.5 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকা পর্যন্ত এক্সাম্পটেড। পরবর্তীটা 50,000 টাকার উপরে আপনার হচ্ছে 5%, দ্যাট মিনস 2500 টাকা হচ্ছে আপনার ট্যাক্স আসতেছে। এরকম করে প্রথমটা 3 লাখ, পরবর্তী 1 লাখের উপর 5%, তার পরবর্তী 3 লাখের উপর 10%, তার পরবর্তী 4 লাখের উপরে 15%, পরবর্তী 5 লাখের উপরে 20%, এবং রেস্ট যে অ্যামাউন্টটা থাকছে সেই টাকাটার উপরে 25%। যেটা আমি যদি একটু বলি, যেটা আমাদের গতবার ছিল 2.5 লাখ, তারপরে ছিল 4 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ এবং 30 লাখ, দেন ছিল আমাদের রেস্ট অফ দ্য অ্যামাউন্ট।
যেখানে রেস্ট অফ দ্য অ্যামাউন্টে গতবার ছিল 30%, সেখানে এখন করা হয়েছে 25%। তাহলে দেখুন এবার কিন্তু আমাদের যে কোনো কারণেই হোক, কোভিড কারণে হোক আর গভর্নমেন্ট আমাদেরকে ট্যাক্স দিতে মানে মোটিভেট করার জন্য হোক, যে কোনো পারপাসে হোক, আমাদের কিন্তু ট্যাক্স স্ল্যাবটা অনেক ইউজার আমাদের পেয়ার ফ্রেন্ডলি করে দিয়েছেন। এটা হচ্ছে জেনারেল পার্সনদের জন্য। আর যেটা ম্যাম প্রথমেই বললেন যে ফিমেল এবং সিনিয়র সিটিজেনদের জন্য, সেক্ষেত্রে 3 লাখ যে প্রথম স্ল্যাবটা, সেটার পরিবর্তে আপনার ট্যাক্সেবল ইনকামের পোর্শন যদি 3.5 লাখ টাকা ক্রস করে, তখনই আপনার উপর ট্যাক্স লায়াবিলিটি ইম্পোজ হবে। দেন 3.5 লাখ হলে, সে আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম, আপনার 3.5 লাখ টাকা যদি এটা মহিলার ক্ষেত্রে হয়, আপনার ট্যাক্সেবল ইনকাম 3.5 লাখ টাকা, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। একজন মহিলা অথবা 65 বছর বয়সের যদি কোনো সিনিয়র সিটিজেন হয়, সেক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত উনি ট্যাক্স এক্সামশন পাচ্ছেন। দ্যাট মিনস ওনাকে কোনো ট্যাক্স দেওয়া হচ্ছে না। সেম ভাবে যদি কেউ আপনার ওয়ার ওন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার হয়, তার ক্ষেত্রে আছে 4,75,000। এছাড়াও কেউ যদি প্রতিবন্ধী হয়, ওনার ক্ষেত্রে আছে 4,50,000 পর্যন্ত ছাড় আছে। আমি আবার একটু রিভিউ করছি। যারা জেনারেল ট্যাক্স পেয়ার, তাদের জন্য প্রথমে 3 লাখ টাকা। যারা ফিমেল অর 65 ইয়ার্স ওল্ড সিনিয়র সিটিজেন, তাদের জন্য 3,50,000 টাকা। যারা হচ্ছেন প্রতিবন্ধী, তাদের জন্য 4.5 লাখ টাকা। এবং যারা হচ্ছেন ওয়ার ওন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার, এখানে গ্যাজেট বলা হচ্ছে, তাদের জন্য গ্যাজেটে তাদের নাম বলা থাকতে হবে। এবং যাদেরকে আমি বললাম প্রতিবন্ধী, তাদেরও প্রতিবন্ধী সার্টিফিকেট থাকা লাগবে। প্রথমে 3 লাখ, তারপরে 3.5 লাখ, তারপরে 4.5 লাখ, তারপরে 4,75,000। এর পরবর্তী স্ল্যাব সবার জন্য সেম। প্রথম 1 লাখের জন্য 5%, পরবর্তী 3 লাখের জন্য 10%, পরবর্তী 4 লাখের জন্য 15%, পরবর্তী 5 লাখের জন্য 20% এবং বাকি অ্যামাউন্টের উপর 25%। অ্যাডিশন টু দ্যাট, যদি কোনো প্যারেন্টস, তার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে, তাকে 50,000 টাকা এক্সট্রা, এই 4টা স্ল্যাবের যেই স্ল্যাবে উনি পড়বেন, তার থেকে 50,000 টাকা বেশি উনি, ওনার জন্য স্ল্যাবটা অ্যাপ্লিকেবল হবে। এবং এক্ষেত্রে পিতামাতা দুজনেই যদি ট্যাক্স পেয়ার হন, তাহলে যে কোনো একজন এই ফ্যাসিলিটিটা নিতে পারবেন। So it's thank you so much. It's so interesting. মানে এটা আমাদের জানি না আমাদের ভিউয়ার যারা আছে তাদের কতজন স্পেসিফিকলি নলেজটা আছে। এটাতে যেটুকু আমি বুঝতে পারছি, তার মানে ট্যাক্সিং এর যে প্রসেসটাকে সরকারি পর্যায়েও এটাকে প্রোগ্রেসিভ একটা ট্যাক্সিং করা হয়েছে, রিগ্রেসিভ না। সো এবং যেটা করা হয়েছে সবাই সিটিজেন ফ্রেন্ডলি করেই চিন্তা করা হয়েছে, যে একটা মিনিমাম অ্যামাউন্ট যেটা একদম টোটাল ফ্লেক্সি দেওয়া হয়েছে, তার পরবর্তী পর্যায়েতে এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হয়েছে। তার মানে মোর ইউ আর্ন দ্য মোর ইউ হ্যাভ টু পে ট্যাক্স। সো বাট এখানেও আবার ইভেন টু কনসিডার দ্য আমাদের হিউম্যানিস্টিক ভাবে যদি চিন্তা করি বা হিউম্যান ফ্রেন্ডলি ওয়েতে যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী, মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলোকে একটা স্পেশাল বিবেচনায় আনা হয়েছে। এবং আমি এইবার যেটা সম্মানিতভাবে আমি মনে করি আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানানো উচিত আমাদের দেশে যারা নেতৃত্ব আছেন, যারা এই ট্যাক্সের বিষয়টা ডিসাইড করেন, যে ওনারা এই যে এবার 30% থেকে স্ল্যাবটাকে 25-এ নামিয়ে এনেছেন। এই যে পার্সেন্টেরও একটা অ্যাডজাস্টমেন্ট, এটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর যাদের বেলায় যারা হাই পে করে। সুতরাং এটা একটা বিবেচনা আনা হয়েছে, কোভিড এর কারণে হোক বা যে কোনো কারণেই হোক, যে মোটিভেশন অফ ট্যাক্স, বিকজ মানুষ অনেক কনসার্ন এই মুহূর্তে। সুতরাং এটাকে আমরা ফুললি অ্যাপ্রিসিয়েট করি, যে তার মানে আমাদের ট্যাক্সিং সিস্টেমটা স্টেটের এটা খুব সিটিজেন ফ্রেন্ডলি হতে চেষ্টা করে অ্যাট বেস্ট অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি। সো এটা আমার মনে হয় যে আমাদের সবার এটাতে, এবং যদিও ট্যাক্স নিয়ে অনেক রকমের মন্তব্য আছে, সমালোচনা আছে, এটা নর্মাল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সব জায়গায় আছে। আর তারপরে যদি বুঝে ছোট জিনিস অ্যাড করতে চাই, বুঝে থাকি, স্যার যেটা প্রথমে বলেছিলেন রেসিডেন্ট নন রেসিডেন্ট, এক্ষেত্রে রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু 30%, এক্ষেত্রে কিন্তু কোনো স্ল্যাব নেই। তো দেখেন আমাদের দেশে যারা আছি, আমরা যারা দেশে আছি রেসিডেন্ট, তাদের জন্য কিন্তু কতগুলো স্ল্যাব এবং কতটা ফ্রেন্ডলি। আর যারা নন রেসিডেন্ট, তাদের জন্য পুরোটাই একসাথে, পুরো ট্যাক্সেবল ইনকামের উপরে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। তাছাড়াও দেখবেন আপনি আমাদের মানে পার্সোনালি যদি কোনো ব্যক্তি, যদি কেউ টোবাকো ইন্ডাস্ট্রি, টোবাকো ম্যানুফ্যাকচারের সাথে জড়িত হন, সেইটার উপরে কিন্তু 45% রেটে ট্যাক্স দিতে হচ্ছে। তো গভর্নমেন্ট কিন্তু ট্যাক্সের মাধ্যমে আপনাকে মানে এনভায়রনমেন্ট এবং কন্ট্রোল মেকানিজমটাও কিন্তু গভর্নমেন্ট আপনাকে ডেভেলপ করে দিচ্ছে। So thank you very much, Arzu Khan from USA. He
probably posted this question যেটা আপনি already, can you elaborate resident and non-resident business? I have operation in BD Bangladesh but management in USA. How tax will work in that case? So আমরা কিছুটা জেনেছি, আর একটু যদি ক্লিয়ার করে দেন কোশ্চেনটাকে। ধন্যবাদ Please. ধন্যবাদ আমি স্যারের কথাটাকে এডিশন করে বলতে চাই। স্যার যেটা বলেছেন 182 দিন, এবং অর্গানাইজেশনের ক্ষেত্রে বলেছেন যদি কোনো লোকাল বাংলাদেশে কোনো রেজিস্টার্ড কোনো অথরিটির আন্ডারে, রেগুলেটরি অথরিটির আন্ডারে যদি সে রেজিস্টার্ড হয়, দ্যাট মিনস তারটা লায়াজো অফিস হতে পারে, একটা ব্রাঞ্চ অফিস হতে পারে, একটা লিমিটেড কোম্পানি হতে পারে, জয়েন্ট ভেঞ্চার হতে পারে, হইতে পারে আমেরিকাতে তার মূল ম্যানেজমেন্ট জড়িত, বাট বাংলাদেশে তার যেটা আছে, যেটাকে আমরা ট্যাক্সের ল্যাঙ্গুয়েজে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট বলি, বাংলাদেশে যদি সে কোনো রেগুলেটরি অথরিটির আন্ডারে রেজিস্টার্ড হয়, ডেফিনেটলি ওনাকে বাংলাদেশের রেগুলেশন অনুযায়ী রেসিডেন্ট হিসেবে কনসিডার করেই ওনাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। এবং পরবর্তীতে উনি যে টাকাটুকু ওনার মাদার কোম্পানিকে রেমিট করতেছে, সেই পোর্শনটুকু মাদার কোম্পানি তার দেশের অ্যাপ্লিকেবল আইন অনুযায়ী সে সেটাকে ট্যাক্স লায়াবিলিটিতে আওতায় নিয়ে আসবে। I hope Sukhan you got the answer particularly, কিছু but বলতে if you চাচ্ছেন have maybe? further question, থাকলে you can ask and can post it, so we'll get back to you again, and we have the panelists, any panelist you can ask, okay, and anybody can ask. So again আমি একটু thank you, আমি একটু এখন গেট ব্যাক করতে চাচ্ছি আফসারুল ইসলাম আপনার কাছ থেকে, আবার আমি মোহাম্মদ আনোয়ার হক জি ওনার কাছে চলে যাচ্ছি। যাওয়ার আগে আবার মনে করে দিচ্ছি আজকে ইটস এ গ্লিমস অফ ডিসকাশন, বিকজ we are in the month of taxing এর, যেমন ট্যাক্সিং পে করতে হবে নভেম্বরের মধ্যে, এভরিথিং শুড বি ডান, এবং আমি যতটুকু জানি, যেটা আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবো, যে আমাদের কবে ডেডলাইন অ্যাকর্ডিং টু কান্ট্রি, যে আমাদের পে টে সবকিছু ঠিকঠাক হতে হবে। সো এটা আমাদের একটু জানা দরকার। সো মোহাম্মদ আনোয়ার হক যে আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের ট্যাক্সিং এর পিরিয়ডের এই ডেডলাইনটা কবে, যে আলটিমেট ডেডলাইন, এটা একটা জিনিস। আরেকটা হলো যে আমরা বেশ কিছু তো ট্যাক্সিং প্রসেস আইডিয়া পেলাম, ক্যালকুলেশন এন্ড অল দিস, বাট একটু আগে একটা কথা আসলো টোব্যাকোতে 45%, আমি একটা ওয়ার্ড পেয়েছিলাম সিনট্যাক্স, মেবি এটা সিনট্যাক্স হিসেবে দেখে কিনা, যে SIN সিনট্যাক্স হিসেবে। সো টোব্যাকোতে কেন 45% ট্যাক্স? নিঃসন্দেহে দিস এ প্রোডাক্ট যেটা সমাজে কোনো উপকার করছে না, বরঞ্চ অপকার করছে, সুতরাং এটা ট্যাক্সটা হাই করে দেওয়া হয়েছে, কিছু একটা হতে হবে। এটা একটু ক্লিয়ার করে দেওয়া আমাদেরকে যে টোব্যাকোতে কেন। সো এটা একটা প্রশ্ন আপনার কাছে মোহাম্মদ আনোয়ার হক, আপনার কাছে পার্টিকুলারলি। সিনট্যাক্সের সাথে আবার গিফট ট্যাক্সও আছে, সো অপোজিট একদম পুরো। সো হোয়াট ইজ গিফট ট্যাক্স, এন্ড গিফট ট্যাক্সের সাথে হিবা একটা কথা আছে। তো গিফট ট্যাক্স এন্ড হিবার মধ্যে কিভাবে দুটা একসাথে সামঞ্জস্য আছে, বা দুটা ডিফারেন্ট জিনিস, সেটা একটু ক্লিয়ার হওয়া, যেটা আমি একদমই ক্লিয়ার না। অ্যান্ড অলসো যখন আমরা কোনো একটা লোন নেই, সো এটা যদি এমন হয় যে লোনের, যেখানে আমি একটা এসএসসি ফর ইনস্ট্যান্স, বাট আই টুক লোন ফ্রম মাই হাজব্যান্ড অর এনিবডি টুক লোন ফ্রম হিজ ওয়াইফ অর হোয়াট এভার, সো এই যে একটা ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে লোনটা নেওয়া হয়, সেখানে লোনের ব্যাপারটা কিভাবে রিফ্লেক্টেড হয়। অ্যান্ড তার সাথে যদি আপনি একটু আমাদেরকে ডিভিডেন্ড, ইন্টারেস্ট, রেন্টাল ইনকাম, এগুলো একটু যদি ক্লিয়ার করেন। পার্টিকুলারলি রেন্টাল ইনকামটা আমরা মোটামুটি বুঝে গেছি, ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ডটা আমরা একটু ক্লিয়ার হতে চাই। সো আমি যদি প্রশ্নগুলো আবার একটু রিপিট করি মোহাম্মদ আনোয়ার হক আপনার কাছে, নাম্বার 1 হলো গিফট ট্যাক্স অ্যান্ড হিবা, দুটার পার্থক্য কি, সিনট্যাক্স কিভাবে এটার মধ্যে আলাদা করে আসলো, যেটা আমরা 45% যেটা টোব্যাকোটা দেখলাম। অ্যাট দ্য সেম টাইম যদি একজন হাজবেন্ড বা ওয়াইফ বা কিথ রিলেশনশিপ, বাবা ছেলের কাছ থেকে নিল, ছেলে বাবার কাছ থেকে নিল লোন নিয়ে, সেই লোনটা কিভাবে ট্যাক্সে, কার ট্যাক্সের মধ্যে এটা ইনকার করে, আর ডিভিডেন্ড আর ইন্টারেস্ট, এই দুটা জিনিস ট্যাক্সের ভাষায় কিভাবে দেখা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি তবে এই পিছনের কিছু জিনিস আমি আবার একটু ক্লিয়ার করি, সেটা হলো যে মানে কি অ্যাড করি, সেটা হলো এমপ্লয়ারের দায়িত্ব আগে ছিল শুধু সোর্সের ট্যাক্স কাটা। 2019-এর যে ফাইন্যান্স অ্যাক্ট এসেছে, সেখানে এমপ্লয়ি রিটার্ন জমা দিল কেনা, সেটাও এমপ্লয়ারের দায়িত্বের মধ্যে চলে আসছে। তার মানে হলো কোনো এমপ্লয়ি যদি রিটার্ন জমা না দেয়, সেই লায়াবিলিটিটা ট্যাক্স অ্যামাউন্ট সে স্যালারি ড্র করে, তাহলে এমপ্লয়ারের উপর দায়িত্ব চলে আসে। তার মানে এমপ্লয়ি রিটার্ন জমা দিয়ে এটা তার অফিসকে ইনফর্ম করতে হবে, এনশিওর করতে হবে। এটা আরেকটা জিনিস, স্ক্রিনে একটা প্রশ্ন আসছিল যে কোম্পানি ইউএসএ তে ম্যানেজমেন্ট হচ্ছে, তো অ্যাকচুয়ালি কোম্পানির ক্ষেত্রে রেসিডেন্ট নন রেসিডেন্টের স্ল্যাব নিয়ে কোনো ভেরি করে না, এখানে ট্যাক্সটা নেট প্রফিটের উপরে হবে। এখানে কোম্পানির ক্ষেত্রে এটা একমাত্র রেসিডেন্ট হলো
নন রেসিডেন্ট ফরেনার, নট বাংলাদেশি, নন রেসিডেন্ট বাংলাদেশি তাদের কিন্তু স্ল্যাব পাচ্ছে, তারা কিন্তু ফ্যাসিলিটিস থেকে পাচ্ছে। এখন আপনি যেটা বলছেন, পরবর্তী প্রশ্ন হলো গিফট ট্যাক্স। গিফট ট্যাক্স, এটা গিফটটা একজন কতগুলা গিফট ট্যাক্সের আওতায় কতগুলা জিনিস আছে, সেটা হলো যে স্বামী স্ত্রীকে গিফট করলে কোনো গিফট ট্যাক্সের আওতায় আসবে না। ভাই বোন, বাবা মা, তাদের মধ্যে কোনো গিফট ট্যাক্স আসলে সেটা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, সেখানে গিফট ট্যাক্স আসবে না। আদার দ্যান দিস, অন্য ক্ষেত্রে 20,000 টাকা পর্যন্ত গিফট ট্যাক্সটা আপনার এখানে কোনো ট্যাক্স দিতে হয় না। 1,000 টাকা বেস্ট অ্যামাউন্ট হলো আপনার 20%। এখন যেটা হলো গিফট ট্যাক্সের, এখন গিফট ট্যাক্সটা কি করবে, কিভাবে জানেন? যেই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে, অর্থাৎ আমি ট্যাক্স দিতে রিটার্ন সাবমিট করব, এর আগে আমাকে গিফট ট্যাক্সের রিটার্নটা সাবমিট করে দিতে হবে। আমি গিফট কাকে করেছি, কত টাকা করেছি, তাহলে আমাকে গিফট ট্যাক্সটা রিটার্নটাকে সাবমিট করে দিতে হবে 15ই সেপ্টেম্বর। আমরা মনে হচ্ছে কানেক্টিভিটি একটু লুজ করেছি, বাট মিস্টার আনোয়ারুল হক উনি গেট ব্যাক করবেন অবশ্যই কিছুক্ষণের মধ্যে হয়তো। সো গিফট ট্যাক্সের সাথে হিবার ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হওয়া দরকার। সো আনোয়ারুল হক উনি গেট ব্যাক করতে করতে একটু সময় যদি হয়, বাই দ্যাট টাইম আমরা আফসারুল ইসলাম আপনার কাছে কি যেতে পারি যে হিবাটাকে যদি একটু আমাদের বুঝিয়ে বলেন আপনি প্লিজ। স্যার যেটা বললেন আমি সেটাতেই কন্টিনিউ করছি। জাস্ট বিষয়টা হচ্ছে হেবাটা হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে ব্লাড রিলেটেড এবং হাজবেন্ড ওয়াইফ, আর গিফট হচ্ছে আদার দেন দ্যাট। আর যেটা বলেছিলেন যে লোনের ব্যাপারটা স্যার Hello. ব্যাক করেছেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ আনোয়ারুল হক, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি, আমরা আপনাকে আপনি জানতে চেয়েছিলেন ওই গিফট ট্যাক্স, সিম ট্যাক্স হলো যে আমরা and হিবা, হিবা and আচ্ছা, gift tax. আরেকটা প্রশ্ন আপনার ছিল। সো গিফট ট্যাক্স এন্ড হিবার ব্যাপারটা কিভাবে আসে, gift- এটা একটা। আরেকটা আমরা চেয়েছিলাম হিবা, আরে হিবা হলো গিফট ট্যাক্স নয়। হিবা সম্পত্তি হলো, এটা আমার অধিকার, এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। সেটা যখন এই শরিয়া, ইসলামী শরিয়া বা অন্য যে আইন আছে, অন্যান্য ধর্মাবলম্বীর ফ্যামিলি যা যে উত্তরাধিকার সূত্রে সে যে সম্পদ পাবে, সেটা গিফট ট্যাক্স না, সেটা তার কোনো ট্যাক্সই দিতে হয় না, তার উত্তরাধিকার সূত্রে সে পেয়ে যাচ্ছে। সেটা যখন সে পাবে তখন তার রিটার্নের যে ওয়েলথ স্টেটমেন্ট আছে, আইটি 10B বলা, ওখানে এটা ইনক্লুড করে নিবে, এখানে কোনো ট্যাক্সের প্রশ্ন আসে না। আর গিফট ট্যাক্সও নিজেদের মধ্যে কোনো গিফট ট্যাক্সে কোনো ট্যাক্স নেই। আপনার সেটা হলো শুধুমাত্র সো এক্ষেত্রে একটু জাস্ট ক্লিয়ার হতে চাচ্ছি যে আমাদের যে ফ্যামিলি লেভেলে যখন লোন না হয়, যে দুজনই এসএসসি, একজন এসএসসি আরেকজন এসএসসি কাছে যে লোন নিয়ে থাকে, সেটা কিভাবে করে ট্যাক্সের মধ্যে কিভাবে এটা শো করা হয়? জি প্লিজ। সেটা হলো লোন, তো লোন, সেটা হলো লোনে আপনার একজন টিআইএনধারী অন্য একজন টিআইএনধারীকে লোন দিতে পারে। আদারওয়াইজ এটা কোনো আইনে কোনো প্রভিশন নেই যে আমি যে টিআইএনধারী না তার থেকে আমি লোন নিতে পারবো না, কিন্তু তারপরেও এটাকে ট্যাক্স অথরিটি এটাকে অ্যাকসেপ্ট করে না, যেহেতু লিগাল কোনো প্রভিশন নাই, তারপরে এটা অ্যাকসেপ্ট করে না। এখন যদি লোন নিয়ে থাকে এরকম পারস্পরিক লোন, সেটা 3 ইয়ার্স পর্যন্ত লোন হিসাবে থাকে। 3 ইয়ার্স এর মধ্যে না হলে এটা যিনি লোন নিয়েছেন তার ইনকামে যোগ করে ট্যাক্স অথরিটি ট্যাক্স করে দেন। সুতরাং এই ব্যাপারটা আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে আমার একটা ফাইল আছে এরকমই, আমি সেটাতেও কাজ করি, সেটা বলি প্র্যাকটিক্যালি, আমি সেটা বলবো। ওয়াইফের 10-15 লাখ টাকার একটা লেনদেন আছে। 3 ইয়ার্স যখন আসে আমি বলি যে এটা লোনটা আপনি ফেরত দিয়ে দেন, দেখাতে হবে
থ্রু ব্যাংক, আদারওয়াইজ এটা আপনার ট্যাক্স ইনকামে নিয়ে যাবে। তো আপনি ফেরত দিয়ে পরবর্তীতে আবার আপনি ম্যাডাম থেকে আবার ভাবি থেকে আপনি নিয়ে আবার আরেকটা চেকে নিয়ে এটা একটা টেকনিক করতে হয় আর কি। So কারণ this is so আদারওয়াইজ 3 বছরের important. মধ্যে যদি কেউ তার লোন পরিশোধ না করে, একদম পার্সোনাল লোন, তাহলে এটা ইনকামে নিয়ে নেয়। ট্যাক্সের যখন অ্যাসেসমেন্ট করে তখন এটা ইনকাম কনসিডার করে। Thank you so much. এটা এত এই গেল important একটা। একটা আর আমি information আরেকটু আপনাকে বলি আবার, সেটা হলো আমার কাছে কিছু স্লাইড আছে, সেটা পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে এটা খুবই ফ্রুটফুল হবে। যদি আপনারা চান তাহলে এটা আমি শেয়ার করতে পারি আর কি। So আমরা মেবি that means আমরা একটু যদি আলোচনাটা তাড়াতাড়ি শেষ করতে পারি, then we'll get time, we'll try to আপনার স্লাইডটা দেখানোর সুযোগটা নিতে পারবো। আমি সেজন্য একটু আবার কথাতে চলে যাচ্ছি। এটা এত ইন্টারেস্টিং একটা পয়েন্ট আপনি শেয়ার করলেন, যেটা আমার মনে হয় আমাদের ভিউয়ারদের সবারই কাজে লাগবে। যে আমরা অনেক বিপদে অনেক সময় আমরা থাকি, যে আমাদের রিলেটিভ যারা ক্লোজ, মানে বাবা ছেলের কাছ থেকে বা হাজবেন্ড ওয়াইফের কাছে, ওয়াইফার আপনাদের আসলে লোন নেই, বাট এই লোন যদি লায়াবিলিটি হয়ে যায় ইনস্টেড অফ হেল্প, 3 বছর পর দেখা যাচ্ছে লায়াবিলিটি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি জিনিসটা প্রপারলি জানি, তাহলে আমরা কিন্তু এইটার থেকে বাঁচতে পারি। সুতরাং আজকে একটা খুব ক্লিয়ার একটা ইনফরমেশন আমাদেরকে মিস্টার আনোয়ারুল হক বললেন, যেটা আমার বিশ্বাস আপনারা সবাই এটাকে কাজে লাগাবেন, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এন্ড ভেরি প্র্যাকটিক্যাল। আপনি যদি আমাদেরকে একটু প্লিজ ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট এটার ব্যাপার ট্যাক্সের ভাষায় কি মিন করে একটু যদি ক্লিয়ার করেন প্লিজ। ডিভিডেন্ড এবং ইন্টারেস্ট তো আপনার ইন্টারেস্ট আপনি সঞ্চয়পত্রে সুদ পেতে পারেন, ফিক্সড ডিপোজিটে সুদ পেতে পারেন, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের এগেইনস্টে সুদ পেতে পারেন, ডিপোজিট পেনশন স্কিমের ক্ষেত্রে পেতে পারেন। তো আপনার এখানে যেটা হলো যে আপনার ডিভিডেন্ড বা যেটা ব্যাংক ইন্টারেস্ট, সেখানে সোর্সের ট্যাক্স কেটে রাখে। আর হলো যে ইয়েতে যেটা আপনার যে ডিভিডেন্ডের ক্ষেত্রে আপনার একটা স্ল্যাব আছে, সেই স্ল্যাবটা পর্যন্ত এক্সাম্পটেড। আপনার শেয়ার ডিভিডেন্ডে যদি আপনি সিকিউরিটি লেনদেন করে থাকেন, শেয়ার ডিভিডেন্ডের এগেইনস্টে যদি আপনি ডিভিডেন্ড পেয়ে থাকেন, সেক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স মওকুফ আছে, বাকি টাকাটা ট্যাক্সেবল। এবং সাধারণত দেখা গেছে যে ডিভিডেন্ডের সোর্সে ট্যাক্স কেটে রাখে, তো সেটাও আপনি ক্রেডিট পাবেন অর্থাৎ রিবেট পাবেন, সেটা আপনি শো করতে পারবেন। আবার মিউচুয়াল ফান্ড, তারপরে ইউনিট ফান্ডের এরকম ইন্টারেস্ট, এটা 25,000 টাকা পর্যন্ত এক্সাম্পটেড। তো সুতরাং আপনি পার্সোনাল ইনকামে এই ডিভিডেন্ড আর অন্যান্য যে ইন্টারেস্ট গুলি আছে, যেমন ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলি সবগুলি ট্যাক্সেবল। এগুলি ইনকামে আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সে চলে আসে। এবং সেখানে যেটা আপনার সোর্সের যে ট্যাক্সটা কেটে রাখবে, সেটা আপনি ক্রেডিট পাবেন। আর বাকি আপনার গ্রস আপ করে ক্যালকুলেশন করতে হবে টোটাল ইনকামে। আপনি পরবর্তীতে আপনার এভিডেন্স সাবমিট করবেন যে আপনার থেকে সোর্সের ট্যাক্স এত টাকা কাটা হয়েছে। আর যেটা আপনি সঞ্চয়পত্র সুদ, এটা গভর্নমেন্টের অনেকগুলো, এটা ফাইনাল এন্ড কনক্লুসিভ হয়। তারপরেও অন্যান্য আবার যেমন আপনার কিছু সিকিউরিটি বন্ড থাকে, সেই বন্ডের এগেনস্টে যেগুলি ডিক্লেয়ার যে এগুলি ট্যাক্সেবল না, সেগুলি ট্যাক্সেবল না, করমুক্ত। আর বাকি আদার দেন দিস যে বিভিন্ন ডিবেঞ্চারে, যেমন ঋণপত্রে ডিবেঞ্চারের সুদটা আপনার এটা চলে আসবে। এই যেমন আপনার আরো যদি ইন্টারেস্ট আপনি পেয়ে থাকেন বিভিন্ন বন্ডের এগেনস্টে যেগুলি ট্যাক্সেবল, সেগুলি আপনাকে ট্যাক্স দিতে হবে। সোর্সে যেটা কেটেছে সেটা আপনি ক্রেডিট পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কাছে আরেকটা পার্টিকুলার কোয়েশ্চেন নিয়ে আসবো, এটা রিলেটেড। সো তার আগে একটু জাস্ট বলা যে আমাদের এখানে দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। একটা আশিয়াত ইকরা, উনি বলেছে হোয়াট ইজ ট্যাক্স হলিডে, উনি জানতে চেয়েছেন ট্যাক্স হলিডে মানে কি। আরেকজন করেছেন, আচ্ছা আমাদের আরিফুর একটা প্রশ্ন করেছে, হোয়াট উইল ট্যাক্স রিটার্ন বি এক্সামিন্ড until when the authority can demand tax return examination? এটা হলো ট্যাক্স প্রতি বছর। আগে এটা ছিল আইনের ছিল সেপ্টেম্বরের পর্যন্ত, কিন্তু পরবর্তীতে আইনটাকে চেঞ্জ করে এটা ট্যাক্স ডে করা হয়েছে। এখন এই বছর ট্যাক্স ডে, প্রতি বছর সরকার বাজেটের সময় একটা ট্যাক্স ডে ঘোষণা করেন। পরবর্তীতে এনবিআর যদি এটা এক্সটেন্ড না করেন, এখন পর্যন্ত এই বছর 30শে নভেম্বর হলো ট্যাক্স ডে এবং লাস্ট রিটার্ন সাবমিশনের ডেট। আপনি
পহেলা জুলাই থেকে 30শে নভেম্বরের মধ্যে এই বছরের জন্য, মানে অর্থাৎ 2020 এটা হলো 19 আর 20 ফাইন্যান্সিয়াল ইয়ার, আর 2021 হলো অ্যাসেসমেন্ট ইয়ার। সেক্ষেত্রে সেটা আপনার 30শে নভেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন তিনি আপনার লাস্ট ডে, যদি পরবর্তীতে এনবিআর যদি সময় বাড়াতে পারে। So thank you so much. So tax day and tax holiday, এর মধ্যে কোন পার্থক্য আছে? ট্যাক্স হলিডে, ট্যাক্স হলিডে ডিফারেন্ট থিং। ট্যাক্স হলিডে হলো এটা সাবজেক্ট টু সাম কন্ডিশনস। ট্যাক্স হলিডে আপনার এটা হলো কোনো ইনভেস্টমেন্টকে এনকারেজ করে, কোনো ইন্ডাস্ট্রি সেক্টরকে এনকারেজ করার জন্য সরকার কিছু স্কিম নিয়েছে। সেটা সরকারের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন ফুলফিল করে তাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন আপনার কমার্শিয়াল অপারেশনের কোনো একটা কোম্পানি তার কমার্শিয়াল অপারেশন 6 মান্থের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ট্যাক্স হলিডে পেতে হলে। তখন সে এই কন্ডিশন ফুলফিল করে সে ট্যাক্স হলিডের জন্য এনবিআর অ্যাপ্লাই করবে, এবং এনবিআর তখন সেই আওতাভুক্ত সেই অঞ্চলের ইন্ডাস্ট্রি যদি হয়ে থাকে তাহলে সে ট্যাক্স হলিডে অ্যাভেল করতে পারবে। ট্যাক্স হলিডে পার্সোনালি কোনো ট্যাক্স হলিডে নেই। So it's more company and হচ্ছে। Okay, thank you so much. So আমরা Ashiya Tikra, your question I'm sure that been answered, and at the same time Shahina Parveen Putul উনি প্রশ্ন করেছেন what is tax day. So tax day সম্বন্ধে আমি একটু আগে ক্লিয়ার হলাম যে আলটিমেট ডে, এটা ছাড়া আর কোনো মানে আছে কিনা ট্যাক্স ডে, বিকজ আমরা জানলাম যে 30th November is the last day of tax, আমাদের ক্লারিফাই করতে হবে, ট্যাক্স ক্লিয়ার করতে হবে। তাছাড়া আর কোনো মিনিং আছে ট্যাক্স ডে? হোয়াট ইজ ট্যাক্স ডে আদার দ্যান দিস? আর কোনো মিনিং আছে? মোহাম্মদ আনোয়ারুল হক আপনাকে একটু প্রশ্ন করেছিল আমাদের একজন ভিউয়ার, সো মেবি আমরা কানেকশনটা আবারও লুজ করলাম। সো লেট ইউ গেট ব্যাক। আমরা উনি আসতে বাই দ্য টাইম একটু কথা বলি। সো আফসারুল ইসলাম, আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে ট্যাক্স ডে বলতে কোনো স্পেসিফিক ডে আছে কিনা, যেহেতু এটা। জি ম্যাম, ট্যাক্স ডে বলতে আমরা সরাসরি যদি বলি ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে বা এসএসসি যখন ইন্ডিভিজুয়াল পার্সন হয় বা আদার দেন কোম্পানি হয় তাদের জন্য ট্যাক্স ডে হচ্ছে 30 নভেম্বর, যেটা হচ্ছে আমাদের এই ডেটের মধ্যে আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে টু এনবিআর। আর অর্গানাইজেশনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আমি জাস্ট এক শর্টকাটে বলে দিই, 7ম মাসের 15তম দিন অথবা 15 সেপ্টেম্বর, দুইটার মধ্যে যেটি পরে হবে সেইটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স ডে। দ্যাট মিনস যেই ডেটটাকে কোম্পানি বা ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য ডিউ ডেট বা ডেডলাইন দেওয়া হচ্ছে সেটাকেই ট্যাক্স ডে বলা হচ্ছে। ওকে, সো ট্যাক্স ডে সম্বন্ধে আমরা ক্লিয়ার, দ্যাট কোম্পানির এন্ডে একটা মানে আছে, আর পার্সনের ইন্ডিভিজুয়াল এন্ডে ক্লিয়ার মানে হলো 30th November। সো আই এম শিওর যে কোয়েশ্চেনটা আনসার্ড হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আরিফুর রহমান একটা প্রশ্ন করেছিলেন, হোয়াট উইল ট্যাক্স রিটার্ন বি এক্সামিন অ্যান্ড টিল ওয়েন দ্য অথরিটি ক্যান ডিমান্ড ট্যাক্স রিটার্ন এক্সামিনেশন? এটা হচ্ছে আমি যদি এটা শর্টকাটে একটু বলতে হবে, কারণ এটা অনেক বড় একটা ইস্যু। ছোট করে শর্টকাটে বলতে হবে। আমরা জানতে হবে, সে ট্রেনিং এ যাবে। এক্স্যাক্টলি, প্লিজ আমি ম্যামের এই কথাটা আমি মানে মামির সাথে পুরোপুরি একমত, কারণ আমাদের এখানে টাইম শর্ট, আমরা এত ডিটেইল বলতে পারবো না। বিষয়টা হচ্ছে যে আমরা ট্যাক্স রিটার্নটা সাবমিট করার সময় জেনারেলি আমরা একটা আছে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, আমরা সেইটার আন্ডারে আমরা ট্যাক্স রিটার্নটা সাবমিট করি। সাবমিট করার পরে রিটার্ন সাবমিশনের 180 দিনের মধ্যে ওরা আমাদেরকে যে কোনো পারপাজে ডাকতে পারে, বাট ট্যাক্স অথরিটির সব ক্ষেত্রে এটা মানা সম্ভব হয় না। যার কারণে এই আইনের আওতাতেই আমাদেরকে ট্যাক্স অফিস 5 বছরের মধ্যে যে কোনো সময় এই রিটার্ন রিলেটেড যে কোনো কিছু নিয়ে আমাদেরকে তারা ডাকতে পারে, এবং আমরা তাদের যে কোনো আমরা রিটার্নে যে কোনো কথা ইনকাম বলি, এক্সপেন্ডিচার বলি, ইনভেস্টমেন্ট বলি, যাই বলি না কেন, যেটাই মেনশন করেছি সেটার সাপোর্টিং তাদেরকে দেখাইতে আমরা বাধ্য থাকি। মূল কথা হচ্ছে 5 বছরের মধ্যে যে কোনো সময় ওনারা আমাদেরকে এটার জন্য ডাকতে পারেন। সো লাইক ইভেন আই পে দ্য ট্যাক্স, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে এর জন্য আমি ভিজিলেন্সে থাকবো 5 ইয়ার পর্যন্ত। সো এটা কোম্পানি সাইডে হতে পারে, পার্সোনাল সাইডে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে জি আন্ডার ভিজিলেন্স থাকবে 5 ইয়ার পর্যন্ত। সো এটা কিছুটা হলো আমরা বুঝেছি, এন্ড আই উইল বি এক্সপেক্টিং আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে আমাদের এখানে 30th অক্টোবর থেকে 30th অক্টোবর এন্ড 31st অক্টোবর এন্ড 1st নভেম্বর, এই 3 দিন ধরে একটু ডিটেইলে এই বেসিক্স এন্ড বিয়ন্ড এর উপরই আমাদের একটা ট্রেনিং হবে।
মিনিমাম ট্রেনিং ফি, সুতরাং ইউ ক্যান রিয়েলি অ্যাভেল জুম বেস ট্রেনিং, টাইমটাও ভালো, আপনারা একটু ফেসবুকে গিয়ে দেখে নেবেন প্লিজ। সো যদি কেউ ইন্টারেস্টেড হন এবং পার্টিকুলারলি আপনারা যদি আরো বেশি ডিটেল ক্লারিফাইড হতে চান দিস নভেম্বর টাইমে, বিফোর মেকিং এন এক্সট্রা পে ফ্রম দ্য ট্যাক্স অর মেকিং, কারণ ট্যাক্সটাকে পার্সোনাল ট্যাক্সিং না করা, যাতে ইউ ক্যান গেট রিলিফ ফ্রম দ্য ট্যাক্সিং উইথ ক্লিয়ার নলেজ, তাহলে আপনারা এই ট্রেনিংটার সুযোগ নিতে পারেন। So I'm going to get another question back. What are the deduction individuals can take or business can take? Arzu Khan pointed one question. So এটা আমি মিস্টার আনোয়ারুল হককেও করতে পারি, বা ইভেন লাইক উনি যেহেতু অন দ্য ফোনে আছে, মিস্টার আনোয়ারুল হক, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেহেতু উই গট দ্য কানেকশন ব্যাক, সো হোয়াট আর দ্য ডিডাকশন ইন্ডিভিজুয়ালস ক্যান টেক অর বিজনেস ক্যান টেক, এটা একটা প্রশ্ন করেছেন আরজু খান। কোনটা আমি আবার একটু প্রশ্নটা আবার শুনতে যাচ্ছি। What are the deduction individuals can take or business can take? What are the লাস্ট ডিডাকশনটা individuals or business can take? TDS রিলেটেড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তো ডিডাকশন ইন্ডিভিজুয়াল যেটা, সেটা তো স্যালারির এগেনস্টে হয় অর্গানাইজেশন। ইন্ডিভিজুয়াল যদি কোনো ব্যক্তি, যে 9টা অথরিটি আছে সেছাড়া তো আর কেউ ডিডাক্টেবল অথরিটি না, তো সেক্ষেত্রে আর বিজনেস কন্টেন্টসে যেটা আসবে সেটা হলো যেমন সাপ্লায়ার থেকে, সাপ্লায়ার একটা স্ল্যাব আছে 52 আন্ডার সেকশন 52 রুলে আছে, তো সেখানে একটা স্ল্যাব আছে, লম্বা বেশ স্ল্যাব। আপনার প্রথম হলো 2%, তারপর থেকে একটা স্ল্যাব আছে বড়, তারপরে আর এটা হলো সাপ্লায়ার গুড এক্সিকিউশন অফ কন্ট্রাক্ট। তারপরে বিভিন্ন ক্ষেত্রে টিডিএসটা সোর্স ট্যাক্স যেটা ডিডাকশন হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে ইন্টারেস্টিং এর 10%, এটা ইন্ডিভিজুয়াল হোক আর যে হোক অথরিটি। আবার যদি কেউ টিআই না থাকে সেখানে 50% ওরা কেটে রাখে। যেমন আপনি ডিপোজিট পেনশন স্কিম বলেন, তারপরে সেভিংস অ্যাকাউন্ট বলেন, যত রকমের আছে প্রত্যেকটার সেপারেটলি একটা রেট অফ টিডিএস আছে সোর্স ট্যাক্সের ডিডাকশনের, সেইভাবে সোর্সটা ইন্টারেস্টটা ডিডাকশনটা হবে। আমি একটু আরেকটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হতে চাচ্ছি, সারচার্জ একটা কথা ইউজ করা হয়, হোয়াট ইজ সারচার্জ? সারচার্জ একটা শব্দ ইউজ করা হয় ট্যাক্সে, না? সো এটা যেমন আপনার সারচার্জটা হলো যে সেটা হলো যে আপনার যে 3 কোটি টাকার উপরে যদি কারো সম্পদ থাকে, সেক্ষেত্রে তাকে 3 কোটি টাকার উপরে 3 কোটি টাকা পর্যন্ত সারচার্জ হলো ডিল। তারপরে যেটা 3 কোটি টাকার উপরে সারচার্জ, যদি 3 কোটি থেকে 5 কোটির একটা স্ল্যাব আছে, তারপরে 5 কোটির থেকে 5 কোটির উপরে, সেটা আমার একটা স্লাইডে আছে, আমি রেটটা আপনাদেরকে দেখাতে পারবো, সেটা স্লাইডে যদি বলেন সেটা যেমন আপনার যদি কারোর অ্যাসেটটা 5 কোটি থেকে কিন্তু নট লেস দেন 10 crore, সেক্ষেত্রে এটা 15%, সেটা ট্যাক্স যে লাইবিলিটিটা আসছে সেই ট্যাক্স লাইবিলিটির উপরে আরো 15% অতিরিক্ত তাকে ট্যাক্স দিতে হয়। থ্যাংক ইউ। সো আমরা মোটামুটি তারপরে আমি আরো বলি, তারপরে আছে যে 10 কোটি টাকার উপরে কিন্তু 15 কোটি টাকার নিচে সেক্ষেত্রে 20%, কিন্তু এখানে 20% তাকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে, অথবা মানে ট্যাক্স লাইবিলিটির 20% অতিরিক্ত দিতে হবে, এবং বাট নট লেস দেন 5000। তেমনি ভাবে আপনার আরেকটা আছে যেটা 15 কোটি থেকে 20 কোটি, সেটা হলো 25%, ব্যালেন্সের হলে 30%, কিন্তু প্রতি ক্ষেত্রেই 5,000 টাকার নিচে হতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। সো এটা আসলে বোঝার জন্য আমার মনে হয় যে একটা স্লাইড চোখের সামনে থাকলে বা ট্রেনিং এ হলে এটা বেশি ক্লিয়ার হবে। সো আজকে তো আমরা সবকিছু কভার করতে পারবো না, আমরা জাস্ট আপনার সাথে একটা বেসিক, এই জন্য নাম দেওয়া হয়েছে, টাইটেল হলো বেসিক্স এন্ড বিয়ন্ড, বিকজ আমরা মনে করেছি এখানে শুধু বেসিক্স নিয়ে কথা বলতে পারবো। সো বাই দ্যাট টাইম উই গট অ্যানাদার কোয়েশ্চেন, যেটা ফারহান সাদিদ, how much tax shall a person pay for his vehicles if he has multiple vehicles? Interesting question. So একটু যদি বলেন প্লিজ, how much tax shall a person pay for his vehicle if he has, মানে ওরা যে মাল্টিপল ভেহিকল থাকে তাহলে উনি কিভাবে, যদি মাল্টিপল ভেহিকল থাকে সেখানে আপনার হলো যে
এখানে একটা স্ল্যাব আছে, সেটা হলো মিনিমাম, যেটা 1500 সিসি গাড়ি, সেখানে 25,000 টাকা এই বছর থেকে করেছে, কিন্তু আগে ছিল এটা 15,000 টাকা। এরপরে 30,000 টাকা আছে। এটা আপনার পুরো স্ল্যাবটা আমার স্লাইডে আছে, কিন্তু আমি এই মুহূর্তে মুখস্থ নেই। তো আমি সেটা বলে যে মিনিমাম যেটা হলো যে ভেহিকেলস এর ক্ষেত্রে 1500 সিসি পর্যন্ত যে গাড়িগুলো, সেগুলোর জন্য 25,000 টাকা। এরপরে আছে যে 1500 সিসি ক্রস করে গেলে 2000 সিসির ভিতরে থাকলে 30,000 টাকা। এভাবে আপনার, এবং এটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স হিসেবে ট্রিট হবে। আপনি যে ট্যাক্সটা আপনি দিবেন, পরবর্তীতে যে ট্যাক্স লায়াবিলিটি হবে, সেখান থেকে এটা আপনি রিবেট পাবেন বা ক্রেডিট পাবেন। ইভেন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রতিষ্ঠানও যদি তার ট্যাক্স লায়াবিলিটি থেকে তার নামে গাড়ি থাকে, সেটা সে রিবেট নিতে পারবে। সো থ্যাংক ইউ। আমি একটু আগে যে আফসারুল ইসলাম যে উনি যে ওটা বললেন যে অনেক সময় আমরা এটা জানি না, মানে আমি ডাবল পে করে ফেলি, মানে আমার অফিসের থেকেও আমি এটা কিছু করছে, গাড়ির ট্যাক্সটা নিচ্ছে, আবার আমি পার্সোনাল ট্যাক্স পে করছি। সো আমি ওটা পুরো না, অফিসকে সেটা জানাবো। গাড়িটা যার নামে থাকে, যদি আপনার প্রতিষ্ঠানের নামে থাকে, প্রতিষ্ঠানের ট্যাক্স লায়াবিলিটি সেখানে সেটা ক্রেডিট পাবে। যদি আপনার পার্সোনাল নামে থাকে, আপনি সেটা ক্লেম করে ক্রেডিট নিতে পারবেন। সো ইফ ইট ইজ লাইক আমার কাছে মাল্টিপল ভেহিকেল আছে, 2-3টা ভেহিকেল যেভাবে হোক আছে, সেটাকে যদি আমি ট্যাক্স পে করতে চাই, সেক্ষেত্রে আমি ট্যাক্সটা পে করে ট্যাক্স অফিসে এটাকে আমি রিবেট নিতে পারি এটার থেকে। জি জি, ডেফিনেটলি 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 দ্যাট ইজ অফ কোর্স এ প্লাস পয়েন্ট। সো আরেক দুটো কোয়েশ্চেন পেয়েছি, আমি একটু দ্রুত চলে যেতে চাই যেহেতু আমাদের সময়ও কভার করতে হবে। সো এখানে একটা প্রশ্ন আসছে টাইম এক্সটেনশনের, টাইম এক্সটেনশন। সানজিনা আফরিন এখানে খান, একটা প্রশ্ন আসছে যে টাইম এক্সটেনশন। হ্যাঁ, সানজিনা আফরিন খান করেছেন। সেটাও আপনারা ওই যে ইন্ডিভিজুয়ালের জন্য টাইম ট্যাক্সের এক্সটেনশন আগে, অর্থাৎ 30শে নভেম্বরের, জি জি জি, আপনার রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে আপনি টাইম এক্সটেনশন নিতে পারেন। আচ্ছা, সো সেটা কি কোনো প্রসেস আছে? হাউ টু অ্যাপ্লাই অর কিভাবে এটা করতে হয়? ইজ দেয়ার এনি প্রসিডিউর আছে? হ্যাঁ, ফর্ম আছে, অথবা আপনি নিজেও অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লাই করে কনসার্ন ডিসিটি বরাবর অ্যাপ্লাই করে, সেখানে ডিসিটি প্রথমে আপনাকে 2 মাসের টাইম এক্সটেনশন, সর্বোচ্চ 2 মাসের টাইম এক্সটেনশন দিতে পারবে। সেকেন্ড টাইম সে আরো 2 মাস দিতে পারবে, বাট পারমিশন টু আইজিসিটি, ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, তার পারমিশন সাপেক্ষে সে সেকেন্ড টাইম আরো 2 মাস সময় দিতে পারবে। এই হলো তার মানে আমি টাইম এক্সটেনশনটা দুবার করতে পারি বড়জোর, বাট প্রথমবার আমার 2 মাস, এরপরে আরো ফিউ ডেজ অ্যাডজাস্ট হবে। সো একটা প্রপার প্রসেস আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে সেটা সে কতদিন দেবে সেটার উপর ডিপেন্ড করে। জি জি, রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো মিল্লাত হোসেন উনি একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা, এখানে একটা যে পার্সোনাল ট্যাক্স এবং সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্টের একটা প্রশ্ন দেখছি, আমি দেখছি স্ক্রিনের মধ্যে। সেলফ অ্যাসেসমেন্ট হলো মিল্লাত হোসেন বলে আন্ডার সেকশন 82 ডাবল বি। আচ্ছা, তো কোন ডিজিজ পারসন যদি হয় তার বেলায় আন্ডার সেকশন 82 ডাবল বি। জি জি, ডিজিজ পারসন বেলায় কোনো ইস্যু আছে কেন, ওয়েভিং বা কিছু, যেটা আমরা জেনেছিলাম প্রতিবন্ধী হলে একটা ওয়েভার আছে। ডিজিজ পারসন এটার একটা সেকশন আছে 92 সেকশনে, ডিজিজ পারসনের ট্যাক্স তার লিগ্যাল যে অথরিটি থাকে তার উপরে পড়তা। অর্থাৎ ডিজিজ পারসন যদি কোনো ইনকাম ইয়ার শেষে আপনার ডিজিজ পারসন যখন সে মারা গেলেন, তার এই পিরিয়ডের জন্য যে ট্যাক্স লায়াবিলিটি আসবে, সেটা তাদের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, অর্থাৎ তার ছেলে মেয়ে যে হোক, তারা সেটার জন্য লায়াবল থাকবে, এবং তারা সেই ঠিক একজন বেঁচে থাকা মানুষের মতোই তাকে রিটার্নটা সাবমিট, যে পিরিয়ডে উনি বেঁচে ছিলেন এই পর্যন্ত তার যে ইনকাম হয়েছে, তার যে সম্পদ, তার আয় থেকে সেটা পরিশোধ করতে হবে। তার যদি কোনো সম্পদ থেকে থাকে সেখান থেকে পরিশোধ করবেন, এবং একজন বেঁচে থাকা মানুষের মতোই রিটার্নটা সাবমিট করবেন তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। করার পরে তখন ডিসিটি অ্যাসেস করে যে ইনকাম, যে ট্যাক্সটা নির্ধারণ করবে, লায়াবিলিটিটা যেটা করবেন সেটা দিয়ে দিবে। পরবর্তীতে তার আর ডিজিজ পারসনের কোনো লায়াবিলিটি নাই, না থাকার কারণে সে তাহলে এটা কি হবে পরবর্তীতে, কারণ তার সম্পদ তো আর নেই,
সম্পদগুলি তার ওয়ারিশরা Distributed. অর্থাৎ তাদের উত্তরাধিকারীরা পেয়ে গেছে। সুতরাং এই তখন এরপর থেকে আর তার কোনো ট্যাক্স লাইবিলিটি ডিজিজ পার্সনের হবে না। ঠিক ওই ইন্টারিম পিরিয়ডের জন্য একটা রিটার্ন সাবমিট করতে আন্ডার সেকশন 92 92 ধারা সেটা ডেসক্রিপশন আছে, এভাবেই আছে। থ্যাংক ইউ সো আমরা যেটা বুঝলাম যে তার মানে লায়াবিলিটিটা চলে আসবে যার ওয়ারিশদারের কাছে, তাদেরকে দায়িত্ব নিয়ে জি, জি। প্রথমবার এটা করতে হবে, এরপর থেকে তারা মেনটেন করবে যেহেতু সম্পদটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু কুইকলি যেতে হবে যেহেতু আমাদের 9:24 এটা যে লাইভে আছে, আমাদের এখানে 9টার মধ্যে 9:30 মধ্যে শেষ হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আমি স্ক্রিনে দেখতেছি আপা, সেটা হলো ডকুমেন্ট সাবমিশন, কি কি ডকুমেন্ট নেসেসারি ডকুমেন্ট। এখন সোর্স অফ ইনকামের উপর ডিপেন্ড করে ডকুমেন্ট কি। আমার স্যালারি যদি হয়, স্যালারি খাতে ইনকাম থাকে, স্যালারির ডকুমেন্ট আমাকে দিতে হবে, স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, আমার যে স্যালারি থেকে যে ট্যাক্স কেটে রেখেছে সেটা চালান, এবং একটা সার্টিফিকেটে এমপ্লয়ার সেটা মেনশন করে দিবে যে তার থেকে কত টাকা ট্যাক্স কেটে রাখা হয়েছে। তেমনি সিকিউরিটিজ যদি হয়, সিকিউরিটি বন্ড, সেটা ইন্টারেস্ট পেয়েছে যে কনসার্ন অথরিটি, তার থেকে একটা সার্টিফিকেট স্টেটমেন্ট নিতে হবে যদি কোনো ট্যাক্স কেটে থাকে। তারপরে সিকিউরিটির এগেনস্টে যদি কেউ লোন নিয়ে সিকিউরিটিজ কিনে থাকে, সেখানে হচ্ছে একটা ইনকাম থেকে বাদ যাবে তার ইন্টারেস্টটা, সেই লোনের এগেনস্টে লোনের স্টেটমেন্ট এবং ইন্টারেস্টের স্টেটমেন্ট লাগবে। তেমনি ভাবে হাউস প্রপার্টি হলে ডিড অফ এগ্রিমেন্ট লাগবে, বাড়ি ভাড়ার রসিদ লাগবে, এবং সেটার এগেনস্টে এক্সপেন্ডিচার যে ক্লেম করবে সেগুলা আপনার 25% এমনিতে পাবে রিপেয়ারিং মেইনটেনেন্সের জন্য। আর বাকি যেগুলি যদি লোন নিয়ে থাকে, লোনের স্টেটমেন্ট, লোনের ইন্টারেস্টটা বাদ যাবে। তারপরে আপনার যদি তার খাজনা দিয়ে থাকে, পৌর কর দিয়ে থাকে, তারপরে ল্যান্ড ট্যাক্স দিয়ে থাকে, এগুলি সব ডকুমেন্ট ওয়াইজ সিটি কর্পোরেশনের ট্যাক্স দিয়ে থাকে, সেই ডকুমেন্টগুলো লাগবে। সুতরাং এটা প্রতিটি খাত ওয়াইজ ডকুমেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন, কার কত ইনকাম, কোন কোন সোর্সে, ঠিক সেই সোর্সের যে ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি দিতে হবে। তেমনি ভাবে কৃষি খাতে যে বিক্রয়, সেগুলো একটা হিসাব থাকতে হবে। বিজনেস এন্ড প্রফেশনের ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট লাগবে। যে কোনো তার বিজনেস এন্ড প্রফেশনের ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা তার এনক্লোজ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আপনাকে একটু করছি, ইন্টারাপ্ট করছি, সো মাই অ্যাপোলজি। আহনা সুমিয়া, সো আপনি যে কোশ্চেনগুলো জানতে চেয়েছেন, what are the necessary document during the submission of tax return, কিছুটা পার্টলি শেয়ার করেছেন, বাট মিস্টার আনোয়ার উনি আরো ডিটেইল বলতে পারতেন। আমরা যেটা চাইবো যে যেহেতু আমাদের একটা ট্রেনিং হচ্ছে সামনে 30-31 তারিখে, আপনারা ইউ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ট্রেনিং। আপনার জুমে ওখানে কিন্তু আমাদের ওনারাই রিসোর্স পার্সন হিসেবে থাকবেন, এবং আফসারুল ইসলাম যে উনি অনেকটা লম্বা সময় ধরে ট্রেনিংটাতে কোঅর্ডিনেটর হিসেবে থাকবেন, অর্গানাইজ করবেন। সুতরাং ইউ ক্যান হ্যাভ এনি কোয়েশ্চেন টু বি ক্লারিফাইড, আনসার্ড, আর আপনার অ্যাসেসমেন্ট, পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে, সেটারও কিছু হেল্প পেতে পারেন থ্রু দ্য প্রসেস অফ দ্য ট্রেনিং। সুতরাং প্লিজ টেক দ্যাট অ্যাডভান্টেজ, বিকজ আমরা লাইভে আছি বলে হয়তো আমাদের 9:30 এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, সো উই ক্যানট গো ফার্দার। সৌভিকের একটা দেখেছি, হোয়াট ইজ ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, হাউ ক্যান আই গেট ইট। সো আমি এটা একটু মূলত আফসারুল ইসলাম আপনার কাছে একটু গেট ব্যাক করছি, আপনাকে দ্রুত একটু বলে দেন প্লিজ। যদি অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে ইনকাম ট্যাক্স এটা ইনকাম কি হয়, আফসারুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সৌভিক খান যে প্রশ্ন করেছেন, হোয়াট ইজ ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার যখন ট্যাক্সটা পুরোপুরি ভেরিফাই করার পরে ট্যাক্স অথরিটি যখন দেখে যে আপনারটা ঠিক আছে, তখন আপনি ট্যাক্স অফিস থেকে সার্টিফিকেটটা পাবেন। এটা আপনাকে ডিরেক্টলি ফিজিক্যালি গিয়ে অথবা আপনার পক্ষ থেকে কেউ ট্যাক্স অফিসে গিয়ে এটা কালেক্ট করতে হবে। এন্ড হাউ টু চেঞ্জ অ্যাড্রেস ইন ইনকাম ট্যাক্স, এটা তো হচ্ছে আপনার এখন তো সবকিছু অনলাইন হয়ে গিয়েছে। আমরা জানি যে এবার প্রথমবারের মতো অফারটা দেওয়া হয়েছে এনবিআর থেকে, কেউ যদি প্রথমবারের মতো ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইন সাবমিট করে তাকে 2000 টাকা এক্সাম্পশন দেওয়া হবে তার ট্যাক্স লায়াবিলিটি থেকে। তো যেহেতু এখন সবকিছু অনলাইন হয়ে গেছে, আপনি ট্যাক্স রিটার্নটাও অনলাইনে সাবমিট করতে পারছেন, আপনি অনলাইনে গেলে আপনার এটা চেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ ম্যানুয়ালি করতে হলে আপনাকে আপনার কনসার্ন ডিসিডি বরাবর একটা অ্যাপ্লিকেশন দিতে হবে এবং ম্যানুয়ালি এটা করতে হবে। আমি একটা কথা একটু অ্যাড করতে চাই ম্যাম, যেটা একটা প্রশ্ন করা হয়েছিল মাঝখানে, যে মাল্টিপল ভেহিকল থাকলে কি হবে। মাল্টিপল ভেহিকল থাকলে যেটা হবে, প্রথম ভেহিকলের জন্য যে স্ল্যাব দেওয়া আছে 1500 সিসি পর্যন্ত 25,000, 1500 সিসির উপরে
আপনার মেবি 1500 থেকে 3000 সিসি পর্যন্ত ছিল 50,000। এক্ষেত্রে আপনার যদি মাল্টিপল ভেহিকেল হয় তাহলে সেকেন্ড ভেহিকেলে যেটা সিসি আপনার আসবে সেই টাকার 1.5 গুণ আপনাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে জমা দিতে হবে। সে আপনার যদি দ্বিতীয়টা হয় 1500 সিসি, আপনার সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে 37,500 টাকা। দ্যাট মিনস 25,000 টাকা হচ্ছে আপনার রেগুলার, তার সাথে 1.5 গুণ করলে আসে 12,500। সো আপনাকে 37,500 টাকা সেকেন্ডটার ক্ষেত্রে দিতে হবে। দ্যাট মিনস আপনাকে একটার ক্ষেত্রে 25,000 প্রথমটার ক্ষেত্রে, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 1.5 গুণ, যদি 25,000 টাকা একটা অ্যাডভান্স ট্যাক্স আছে সেক্ষেত্রে 37,500 টাকা দিতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা বুঝলাম মাল্টিপল ট্যাক্স থাকলে মানে মাল্টিপল ভেহিকল থাকলে এটার অ্যাডভান্টেজও আছে, ট্যাক্সে গিয়ে আবার দেখছি আমরা এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, কিছু লাইবিলিটি বেশি নিতে হয়। সো অনেক রকম প্রশ্ন আরো আছে, আমি জানি কিছু একটা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। টাইমিনে ইয়াসমিন খানেরটা তো হয়েছে চেঞ্জ অ্যাড্রেসে, সো আমরা বোধহয় আর বেশি দূর যেতে পারবো না। সো আই জাস্ট ওয়ান্ট টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ যে ভালোভেন গার্ড ইজ এ কাইন্ড অফ এ, যেহেতু আমরা ভ্যালু প্রোপাগেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্টের একটা অর্গানাইজেশন, সুতরাং আমরা চেষ্টা করি যেসব নলেজগুলো রেলেভেন্ট, রেসপন্সিভ, টাইমলি, যেগুলো হেল্প করা দরকার পিপলকে, আমরা চেষ্টা করি সেই নলেজগুলোকে সার্কুলেট করতে। সো সেমিনারটা এই জন্যই করা হয়। সো এইবার যেহেতু আপনার ট্যাক্সের অ্যাসেসমেন্টের সময় এসছে, সুতরাং আমরা উই টুক দ্য অ্যাডভান্টেজ। আমার অনেকগুলো প্রশ্ন ছিল আমার নিজেরও, কিন্তু ফাঁকে ফাঁকে কথার মধ্যে আমি দেখলাম সবগুলো প্রশ্নই মোটামুটি কাছাকাছি চলে এসছে। আপনার উত্তর দিয়ে দিয়েছেন সম্মানিত প্যানেলিস্টরা, আমি বলার আগে উত্তরগুলো চলে এসছে। সো উই উইল রিকোয়েস্ট এভরিওয়ান যে আপনারা যারা একটু ডিটেইলে জানতে চান, যেহেতু আমাদের এই প্যানেলিস্টরা রেসপেক্ট প্যানেলিস্টরা থাকবেন ট্রেনিং এ, এবং আমরা যে স্লাইডটা আজকে দেখা মিস করলাম, যেটা আমাদেরকে মিস্টার আনোয়ার দেখাতে চেয়েছেন, সেটা কিন্তু ট্রেনিং এর একটা পার্ট হয়ে যাবে। সো সুতরাং ইউ ক্যান গেট মোর ডিটেইল নলেজ বিফোর ইয়োর ট্যাক্স রিটার্ন করার আগে। সো এটা অ্যাডভান্টেজ আপনারা নিতে পারেন। হ্যাঁ, এটা ইজ নট দ্যাট এক্সপেন্সিভ। আমি বারবার বলেছি 1500 টাকার মধ্যে আপনি ম্যানেজ করতে পারেন 3 দিনের জুম ট্রেনিং, সন্ধ্যাবেলা সুতরাং 6টা থেকে 9টা হলে সবাই অ্যাভেলেবল থাকে, অফিসেও কোনো ঝামেলা থাকে না। সো ইউ ক্যান টেক, হ্যাঁ, এখন তো বাসায় বসে আমরা যেহেতু অনেকটা সময় জুমে থাকি, সো ইউ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ দিস। আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে যে আপনার ডিটেইল থাকলে সেটাতে আপনার ট্রেনিং এর মাধ্যমে এটা জানতে। আমরা এর মধ্যে হয়তো পারবো না, পারলে চেষ্টা করতাম, কারণ নভেম্বর মাসে আরেকটা সেমিনার হলে খুব ভালো হতো, তাহলে হয়তো আরো কিছু ডিটেইল জিনিস আমরা জানতে পারতাম। সো স্পেশালি আজকে আমি জানি না আপনাদের ভিউয়ার যারা আছেন তাদের কতটুকু উপকার হয়েছে, বাট বিলিভ মি ফ্রম মাই এন্ড আমার কিন্তু অনেক অনেক উপকার হয়েছে। সো আমার মনে হয় যে অ্যাটলিস্ট অনেক কিছু ছিল কনফিউশন, যেটা আমার দূর হয়েছে, বাট এনাফ না, আর অনেক নলেজের দরকার। But tax is a very complex thing. এটা আমি বুঝতে পারলাম, tax is a very complex science to understand. So আমরা আমাদের রিসোর্স পারসন যারা আছে, সম্মানিত প্যানেলিস্টদের দুজনকে আপনাদের ভিউয়ারদের পক্ষ থেকে, আমাদের ভালোবান গার্ডের পক্ষ থেকে অসম্ভব উই আর থ্যাঙ্কফুল, গ্রেটফুল যে আপনারা এতটা সময় দিয়েছেন এবং এত ইন্টারেস্টিং ভাবে নলেজগুলো শেয়ার করেন, এত ক্লিয়ারলি। We are really, really thankful and we are acknowledging your time. এবং আমার বিশ্বাস আমাদের ভিউয়াররাও একইভাবে, যেহেতু এটা লাইভে ওনারা বলতে পারছেন না, ওনারা একইভাবে এপ্রিসিয়েট করছেন এবং ওনারা অ্যাকনলেজ করছেন। সো আপনাদের কাছে আমাদের ভালোবানের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ এবং আন্তরিকতার সাথে আপনাদেরকে অভিনন্দনও জানাচ্ছি। আশা করছি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই ধরনের জটিল নলেজ গুলো নিয়ে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই ট্যাক্সের সময় আপনারা পিপলের পাশে থাকবেন, সিটিজেনদের পাশে থাকবেন, যেহেতু যার যার অর্গানাইজেশন যারা আছেন। কিন্তু এসকে বড়ুয়া কোম্পানি অনেক ট্যাক্সের সাথে জড়িত, আমি জানি অনেক অডিটের সাথে জড়িত। অ্যান্ড সোয়েজ ইউ আফসার ইসলাম, আপনার জন্য, আপনি যেহেতু অলরেডি ট্রান্সপ্যাক্টে আছেন, আর আমি শিওর যে আপনি ট্যাক্সের পার্সোনাল এন্ডে অনেককে সাপোর্ট করেন। সো সবাইকে, আপনাদের দুজন সম্মানিত প্যানেলিস্টকে অনেক ধন্যবাদ আবারও আমাদের পক্ষ থেকে, ভালোবানের টিমের পক্ষ থেকে। অল দ্য ভিউয়ার্স হু আর হিয়ার, আপনাদের সবাইকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি টু স্পেন্ড ইউর টাইম, এক্সটেন্ড ইউর টাইম, also to be with us, lively discussion হয়েছে। আমাদের যারা টিমরা নেপথ্যে আছে, particularly Arifur Rahman, Mr. Arunnu Khan, and also Dr. Sifat and Mr. Biplab Banerjee, and Dr. Deepak Kumar is also here. So he's from India. He's one of our thought binder. So he congratulated us for helping the community on tax aspects. So, and Valavan Gadke, he particularly our enthusiasm to appreciate করেছে. So thanks to Deepak that you are also not a Bangla speaker. I don't know how much you got to know from this discussion, but at least you are always with us. That means that you are the right person to be us with as a thought binder, as a one of our
ambassador of Vala Vanguard. So in both way, we acknowledge your presence always and your encouragement. So thanks to all viewers, thanks to everybody যারা ছিলেন সাথে আমাদের। আমরা কিছুক্ষণের মধ্যে কুইট করতে যাচ্ছি আমাদের সেশনটাকে for the seminar for today. This was our 5th number Thanks to seminar. So and Vala Vanguard, thanks, welcome. You're very much welcome. Actually, we feel honored. আমরা এখানে স্পিকার হিসেবে আসতে পেরেছি, সেটাও আমরা অনার ফিল করছি। তো আমি সেই কারণে ভ্যালুয়েবল গানকে এবং সংশ্লিষ্ট সবাইকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড উই আর ইকুয়ালি অনার্ড, কারণ আপনাদের মতো যারা এরকম বিজ্ঞজন আছেন, পার্টিকুলার এক একজন এক এক সাবজেক্টে বিজ্ঞ, সো আপনাদেরকে আমরা সবসময় আমাদের সাথে চাই। যেহেতু দিস ইজ এ নলেজ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, আমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই রেকগনাইজ করে অ্যাজ এ নলেজ পার্টনার। সো আমরা আপনাদের মতো জ্ঞানী বিজ্ঞজনদেরকে সবসময় সাথে চাইবো, যাতে করে নলেজ জার্নি টু বি কন্টিনিউড অ্যান্ড ফরওয়ার্ডেড ইনটু দ্য কান্ট্রি অ্যান্ড গ্লোবালি। সো আমি সবাইকে এপ্রিশিয়েট করে ফাইনালি আমাদের পক্ষ থেকে we really want to conclude this, and Dr. Deepak already mentioned we all experienced that the entire discussion has been great and well participated. So this is another appreciation, and there are quite a number of appreciations beginning they were there. So jara appreciate question, thanks to them, and our panelists, final thanks and acknowledging you. Dr. Deepak, thanks for joining, and Mr. Arzu Khan, thanks for joining from far away, from India and USA, and others যারা আমার বাংলাদেশের ভিউয়ার, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, সামনে মাঝে মাঝে আমরা এরকম ভালো করে রেসপন্সিভ নিউ নলেজ এন্ড নিউ ইস্যু নিয়ে আমরা আসতে চেষ্টা করব। And please take the advantage of the training whoever is interested. It's not imposing. আপনারা যারা ইন্টারেস্টেড তারা ফার্দার জানতে হলে ট্রেনিং এর অ্যাডভান্টেজ নিতে পারেন, আমাদের ফেসবুকে এটা ইনফরমেশন দেওয়া আছে। সো আমার পক্ষ থেকে ফাইনাল থ্যাঙ্কস টু এভরিওয়ান। আমার মনে হয় যে আমরা লাইভ থেকে টুইট করতে পারি। Thank you. Thank you so much. Thanks to everybody, all the respected viewers in our country and abroad. So thanks to join with our discussion in Vala Vanguard, this 5th number of seminar, and also we look forward to meet you again with different issue, maybe a different time. So thanks to everyone. Assalamualaikum, Allah Hafiz. শুভ ইভিনিং, ভালো থাকেন সবাই, কোভিড থেকে মুক্ত থাকেন, ইনশাআল্লাহ সেফ থাকেন, সেটা আমরা সবাই আশা করি এবং সবাই সবার জন্য দোয়া করি। খোদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।